তাহলে আমি আজকে আমার ক্লাস শুরু করতেছি এসপিএসএস এর। তো এসপিএসএস অন করার জন্য আমার প্রথমে এখানে যেটা কথা যে সার্চ বারে যে আমি এসপিএসএস এখানে আসলে সার্চ দিলেই আমার কাছে যেটা এসপিএসএস আছে আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 25। তো এটা হলো মনে করেন যে একেবারে লেটেস্ট ভার্সন না, তার আগের ভার্সন। আর এসপিএসএস কিন্তু একটা পেইড সফটওয়্যার, যেহেতু এটা আপনি ফ্রি কোথাও পাবেন না। এটাকে পাইতে গেলে আপনাকে মানে পেইড কিনতে হবে, অথবা আর কি আমরা আর কি যেটা ব্যবহার করি সাধারণত, যে আমরা ওই হ্যাক ভার্সনটা ব্যবহার করি, যেটা কি বলে ক্র্যাক ভার্সন। এটা বানানোর জন্য এই ক্র্যাক ভার্সন কিভাবে ইনস্টল করা হয় সেটারই ভিডিও আমার আছে, তো সেটা আমি এই এই ক্লাসের পরে দিয়ে দিব। আপাতত আমি এখানে শুরু করতে যাচ্ছি। তো এসপিএসএস এর প্রথম যদি আপনারা এসপিএসএস এ ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস পাবেন। এই যে নিচে দেখতে পারবেন ডেটা ভিউ, আর একটা হলো ভেরিয়েবল ভিউ। তো ডেটা ভিউতে যখন আপনি যাবেন দেখবেন যে এই যে এদিকে 1 2 3 4, এটা এইটা হলো প্রতিটা অবজারভেশন। আর এই যে এদিকে যে ভিএআর লেখা আছে, ভিএআর নাম মানে হলো ভেরিয়েবল। এগুলো হলো প্রত্যেকটা ভেরিয়েবলের নাম থাকবে। তা এইটা হলো ডেটা ভিউতে এই যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর নাম আমরা কোথায় ঠিক করব? এই যে আমরা এখানে এই যে কি বলে মানে আমরা আর কি ভেরিয়েবল ভিউতে যাব, আমাদের যে কয়টা ভেরিয়েবল লাগে সেটা আমরা আসলে এখানে ডিক্লেয়ার করব। যেমন আমি যদি প্রথম ভেরিয়েবলটা, সাপোজ আমি প্রথম ভেরিয়েবলটা দিতে চাচ্ছি হলো আইডি। আইডি আইডি দেওয়ার পর আইডি লেখা মাত্র এখানে কিন্তু আমাদের প্রতিটা দেখবেন যে প্রতিটা টাইপ ও ওয়াইড ডেসিমাল এগুলা সবকিছু মানে কমপ্লিট হয়ে হইল। এখন এখানে আমি তাহলে ফার্স্টে টাইপে যাই। টাইপে কিন্তু আমরা আমরা যদি এখানে ক্লিক করি, টাইপে আছে নিউমেরিক, কমা, ডট, সায়েন্টিফিক নোটেশন, ডেট, ডলার। এই যে এখানে দেখেন স্ট্রিং আছে। তো এগুলা হলো প্রতিটা ডেটা টাইপ। এখন আমাদের আইডি কিন্তু একটা নিউমেরিক অবজারভেশন, সেটা আমরা জানি। তো আইডিটাকে আমরা নিউমেরিকই রাখবো। এখানে যেহেতু আইডি আমরা 1 2 3 4 ভাবে লেখি, তো এটা নিউমেরিকই থাকবে। আর এই যে হোয়াইট, এই হোয়াইটটা হলো এই যে এইটা মানে এই যে আমাদের যে এই কলামটা আছে, কলামের হোয়াইট দেখেন, এটা যদি বাড়াই দিই তাহলে এখানে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি সরি সরি, আমি আসলে কলাম হোয়াইট মানে এইটা হলো আহ কি বলে এটা, এই যে এখানে এইটা হলো কলাম হোয়াইট, মানে কলাম হোয়াইট আমি যেটা বলছি সেটা হলো এটা। হোয়াইটটা হলো যে আমাদের কয়টা অবজারভেশন আমি রাখতে পারবো, মানে কয়টা ওয়ার্ড রাখতে পারবো। যেমন আমি যদি এখানে 2 দেই, হোয়াইট হোয়াইট দিলাম সাপোজ 2, দ্য নাম্বার অফ ডেসিমাল প্লেসেস। আচ্ছা, হ্যাঁ, মানে ডেসিমাল প্লেসেস তো 2 দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আমি 3 দিলাম, হোয়াইট দিলাম 3। তাহলে হোয়াইট যদি 3 দেই, আমি আমি এখানে লেখা শুরু করলাম 1 2 3। তারপর আমি যদি এখানে, আচ্ছা দেখি স্ট্রিং এ যাই। হ্যাঁ, এখন যদি আমি আমি এখানে লিখতে যাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু হোয়াইটটা দেওয়া আছে শুধুমাত্র এই যে স্ট্রিং টাইপের জন্য। আপনাদের আপনাদের আমি আসলে প্রথমে ক্লিয়ার করি যে নিউমেরিক টাইপটা হলো যেটাতে নাম্বার থাকবে, এবং নিউমেরিক টাইপের জন্য এই যে এখানে ডেসিমেল নাম্বারও থাকবে। ডেসিমেল নাম্বার হলো দশমিকের পর আমরা কয়টা নেই। আর এই যে হোয়াইট আছে কলাম, মানে এটা হলো ভেরিয়েবলের হোয়াইট, যে আমরা ভেরিয়েবলের কয়টা ওয়ার্ড রাখবো এইটা। তো এখানে যদি আমি আইডি লেখার পর সাপোজ 1 2 3 লিখলাম, তারপর কিন্তু আর আসবে না। এই যে আমি 4 চাপতেছি আর আসতেছে না। তাই এই এই ওয়াইডটা যদি আমি বৃদ্ধি করি, 3 ছিল, 3 এর জায়গায় 4 দিলাম, তাহলে দেখেন এখানে এখানে আমি 4 লিখতে পারবো কিন্তু 5 আর লিখতে পারবো না। তারপর আমি এটা সাপোজ 6 দিলাম। হ্যাঁ, 6 দেওয়ার পর তাহলে আমি কি লিখবো? এখানে আমি লিখলাম 5 6, 6টা লিখলাম, 7 আর আসবে না। তো এইটা হলো আমাদের কি বলে যে হোয়াইট, যেটা শুধুমাত্র স্ট্রিং টাইপের জন্য কাজ করে।
কিন্তু এটাকে যদি আমি আর কি নিউমেরিক টাইপে নিয়ে যাই, তখন এই হোয়াইটস এর আসলে খুব একটা কাজ থাকে না। এখন যদি আমি চাই যেহেতু নিউমেরিক টাইপ দেওয়া হয়েছে, আমি ইচ্ছা মতো যত ইচ্ছা সংখ্যা লিখতে পারি। এটা গেল হলো আমাদের এই যে টাইপের এই যে কি বলে হোয়াইটস এর কাজটা। তা ডেসিমেল সংখ্যা তো আমরা যেটা কথা যে আইডির ক্ষেত্রে কোনো ডেসিমেল আমরা ব্যবহার করি না। আর লেভেলটা হলো যেমন আমাদের যদি আমরা এখানে আইডি নামটা লিখতে যে আমরা যদি এই যে পয়েন্টটাতে আমি লিখে দেখাচ্ছি, সাপোজ আমি একটা জিনিস লিখলাম যে আমার ভেরিয়েবলের নাম হবে হলো এরকম যে সাপোজ এরকম হইতে পারে যে জিমেইল লেখার পর জিমেইল অ্যান্ড কি কি বলা যায় যে তার সঙ্গে সাপোজ আমি লিখলাম হলো জিমেইল অ্যান্ড মোবাইল নাম্বার। এটা যদি আমি ভেরিয়েবলের নাম দেই, দেখেন এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। কারণটা হলো যে এখানে ভেরিয়েবল নাম্বারের এই যে ভেরিয়েবল নাম লেখার কিছু নিয়ম আছে। যেমন আপনি কোনো স্পেস রাখতে পারবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার রাখতে পারবেন না। যেমন $, তারপর পার্সেন্টেজ এরকম কিছু রাখতে পারবেন না। আরেকটা হলো যে কোনো সংখ্যা দিয়ে আপনি এইটা আর কি মানে আর কি ভেরিয়েবলের নামটা শুরু করতে পারবেন না। তো এইটা হলো ভেরিয়েবল নেম ঠিক করার ক্ষেত্রে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে। তারপর এখন যদি আমি সাপোজ এখানে একটা আমি ভেরিয়েবলের নাম মানে দেখা যাচ্ছে আমার হচ্ছে অনেক ভেরিয়েবল আছে। আপনি যদি মানে বিগ ডেটার মধ্যে বাংলাদেশের যে রিসার্চের ডেটা গুলা আছে বিডিআইএসএস এর ডেটা, সেটার মধ্যে যদি দেখতে যান তাহলে দেখবেন যে অনেক ভেরিয়েবল থাকে এরকম নামে, যে V123, এই যে এখানে ভি এর পর একটা স্পেস চলে গেছে, হবে না। তারপর এর নিচে সাপোজ দিলাম V223। তো এরকম করে আপনাকে যদি এরকম একটা ডেটা সেট দেওয়া হয়, আপনি বুঝতেই পারবেন না যে এই V123 V223 আসলে কি জিনিস। তো সেখানে বোঝার জন্য আসলে কি ব্যবহার করা হয়, এই যে লেবেল ব্যবহার করা। লেভেলে সাপোজ আপনি এখানে লিখলেন যে ভি দিয়ে আপনি বোঝাইলেন V123 দিয়ে আপনি বোঝাইলেন হলো যে রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল এরিয়া, যেমন আরবান অর কি বলা যায় যে আরবান অর রুরাল। আর এখানে আপনি লিখলেন হলো যে লিখতে পারলেন যে কি লিখবো এখানে সাপোজ তার কি বলে যে এডুকেশন, এডুকেশনের একটা মানে কি বলা যায় যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এরকম ভাবে আসলে আমরা ভেরিয়েবল গুলাকে লেভেলের মাধ্যমে আর কি বুঝাই দিয়েছি এই ভেরিয়েবলটা দ্বারা এইটা বোঝাচ্ছে। তো এই দুইটা জিনিস এই জন্য আপনাদেরকে বুঝাইলাম। তো এই দুইটা যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়া আর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই দুইটা হলো যে আপনার এই দুইটা কিন্তু স্ট্রিং ভ্যালু আসলে। তো নিউমেরিক না দিয়ে আমরা এখানে স্ট্রিং দিতে পারি। তা এখানে আপাতত স্ট্রিং রাখলাম না যে কারণে সেটা আমি পরে আর কি দেখাচ্ছি। তো এখানে ফার্স্টেরটাতে আমরা লিখে দিই আইডি অফ দা পেশেন্ট। সাপোজ আমরা পেশেন্টের কিছু ডেটা নিয়ে কাজ করতেছি, আইডি অফ দ্য পেশেন্ট। তারপর এখন তাহলে আমরা এই যে লেভেল বুঝলাম, এই ডেসিমেল এই দুইটা যেহেতু আমাদের এখনো নিউমেরিক কলাম আমরা দেইনি, আমরা পরে একটা নিউমেরিক কলাম দেই, সেটা হলো এস। এজ না দিয়ে আচ্ছা, হ্যাঁ এজ দেই, যেটাকে আমরা মানে ডেসিমেল সহ রাখবো। এখন আমাদের কি হলো যে আমরা আইডি এটা দিলাম হলো যে রেসিডেন্সিয়াল এরিয়া, এটা দিলাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখন চলে আসলো ভ্যালু। দেখেন আমি যদি আইডি লিখি, আইডিতে সাপোজ এরকম ভ্যালু আসবে, যেমন আইডিতে আমরা এরকম ভ্যালু অনেকগুলা পাই, যেমন শুরু হলো সাপোজ 1001, 1002, 1003, এরকম প্রচুর মানে কি বলে প্রচুর ভ্যালু আসতে পারে এরকম 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 করে আর কি আসতে পারে হলো 1100 পর্যন্ত, মানে অনেকগুলা ভ্যালু। তো সেক্ষেত্রে কি আমাদের
ভেরিয়েবল গুলার তো কোনো লেবেল আসলে ডিক্লেয়ার করার কোনো দরকার নাই। যে আমাদের ভ্যালু যেহেতু আমাদের অসংখ্য ভ্যালু থাকতে পারে। সে অসংখ্য ভ্যালুকে আসলে এটাকে আমরা মানে দেখা যাচ্ছে কি বলবো যে যেকোনো অনেকগুলা ভ্যালু নিতে পারতেছে। কিন্তু আমি যদি রেসিডেন্সিয়াল এরিয়া দেখি তাহলে এটাতে জাস্ট কিন্তু ২ টা ভ্যালু থাকবে। হয় রুরাল নয়তো আরবান। তাহলে এইটা একটা ডামি টাইপ ভেরিয়েবল। কিন্তু আমি যদি এখানে রুরাল বা আরবান লিখি জাস্ট, যেমন রুরাল লিখলাম। ও আচ্ছা, ঠিক আছে। এটা যেহেতু নমিনাল কলাম, আমি এই যে এদিকে বলে মেজারমেন্টটা আগে বুঝাই দিই। আইডিটাতে নমিনাল দেখাচ্ছে। আইডিটা নমিনাল, আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াও হবে নমিনাল, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হবে হলো অর্ডিনাল, আর এসটা হবে হলো স্কেল। তো এটা এটা আসলে কি বলে মেজারমেন্ট স্কেল। নমিনাল স্কেলটা কি, যে যে কোনো কিছুর নাম, যেমন আমার আপনার নাম, কোনো শহরের নাম, এগুলো সব নমিনাল স্কেল। এদের দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুইটা সমান। মানে কি, মানে আমরা যদি দুইটা নাম দেই, এ, যেমন আমার নাম হলো মুনেন, আরেকজনের নাম হলো ফাহিম, তো সেক্ষেত্রে দেখতে এই দুইটা নামের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা জাস্ট একটা নাম। তো অর্ডিনাল জিনিসটা কি? অর্ডিনাল হলো যেটার মধ্যে অর্ডার আছে। যেরকম আপনাদেরকে যদি গুগলে কোনো সময় যদি আপনারা অ্যান্সার করতে চান যে মানে আপনি কতটা স্যাটিসফাইড, হ্যাঁ, তখন আপনি লিখবেন যে ফুলি আনস্যাটিসফাইড, তারপর সামহোয়াট স্যাটিসফাইড, তারপর স্যাটিসফাইড, তারপর হলো এক্সট্রিমলি, হ্যাঁ, তারপর তারপর হলো স্যাটিসফাইড এনাফ, তারপর এক্সট্রিমলি স্যাটিসফাইড। এই যে দেখেন আপনাদের যে অর্ডার অনুযায়ী এই কথাগুলো আসলো, তাই না? যে আপনাদের প্রথমটাতে আপনি মানে যতটুকু আছে, পরেরটা তার থেকে একটু বেশি স্যাটিসফ্যাকশন আসে, তারপর একটা তার থেকে বেশি স্যাটিসফ্যাকশন আছে, এভাবে সর্বোচ্চটাতে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন আছে। তো এটা কিন্তু একটা অর্ডার করা যাচ্ছে। তো এই ধরনের মেজারমেন্টটাকে বলে হলো অর্ডিনাল মেজারমেন্ট। আর স্কেল মেজারমেন্ট তো বুঝতেই পারতেছেন, বয়স, যেটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, এটা যে কোনো ভ্যালু হইতে পারে। সো এটা কিন্তু স্কেল। আমরা একজনের সাথে আরেকজনের বয়সের তুলনা করতে পারি, যেমন যার বয়স 20, যেমন কারো বয়স যদি 20 বছর হয় আর কারো বয়স যদি 18 বছর হয়, তাহলে যে আর কি 20 বছরে তার 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 বয়সটা বেশি, আর যে 18 বছরের সে হলো ইয়ঙ্গার। এখন আইডি কিন্তু নমিনাল কলাম, কারণ কি, কারণ আইডিতে কোনো বেশি কম নাই, এটা জাস্ট একটা আইডেন্টিফিকেশন। আমরা কখনো বলতে পারবো না যে 1001 আইডিটা 1003 তিনের আইডির থেকে মানে মানে কি বলা যায় যে বেশি ভালো। এখানে আইডির ক্ষেত্রে এটা বলা যাবে না, তবে স্কুলের ক্ষেত্রে যেটা হয় যে রোল নাম্বার দেয়। তো রোল নাম্বারের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু নিউমেরিক্যালি মেজারমেন্ট আছে। এবং রোল নাম্বারে যেটা হয় 1 2 3, জানি আমরা যার রোল 1 সে ভালো ছাত্র, 2 তার থেকে একটু কম ভালো ছাত্র। তো এইটার মেজারমেন্ট কি হবে? এইটার মেজারমেন্ট কিন্তু হবে হলো অর্ডিনাল। কারণটা কারণটা কি অর্ডিনাল মেজারমেন্টই হবে? কারণটা কি, কারণ আপনি কখনো বলতে পারবেন না যে যার রোল 4 আর যার রোল 2, মানে মানে 4 রোল হলো মানে কি বলা যায় যে 2 রোল হলো 4 রোলের চেয়ে দ্বিগুণ ভালো। এটা কিন্তু আপনি বলতে পারবেন না। সো আপনার যে মেজারমেন্টটা আছে সেটা কিন্তু অর্ডিনাল মেজারমেন্ট। জাস্ট জাস্ট অর্ডার ওয়াইজ আসতেছে, কিন্তু দুইটার মধ্যে কতটুকু পার্থক্য এটা আপনি ডিটারমাইন করতে পারবেন না। তো এগুলা হলো এই যে এই ৩ টা মেজারমেন্ট আমি বললাম, এটা আসলে স্ট্যাটিস্টিক্স এর বেসিক মেজারমেন্ট গেল। তারপর এখন আমি তো লেভেল তো দেখাইছি, এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে ভ্যালুস। হ্যাঁ, ভ্যালুস এর ক্ষেত্রে আপনি যদি এখানে যদি রুরাল আরবান লেখেন, এখানে আপনি সাপোজ রুরাল বা আরবান, এখানে কি, ও আচ্ছা, হ্যাঁ, এখানে তো এটা লেখা যাবে, এটা স্ট্রিং দিতে হবে। হ্যাঁ, স্ট্রিং দেওয়ার পর আপনি এখানে লিখতে পারবেন রুরাল, তারপর দিলেন আরবান। হ্যাঁ, এরকম করে যদি আপনি প্রতিটা রুরাল আরবান লিখতে থাকেন, তখন আসলে অ্যাকচুয়ালি কি রকম হবে যে এই ভ্যালুটা আপনি অ্যানালাইসিস এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। কারণ কারণ আপনার স্ট্যাটিস্টিক্স এ যে অ্যানালাইসিস গুলো আমরা করি, যে মডেল, যেমন আপনার কোরিলেশন, রিগ্রেশন, তারপর অ্যানোভা, এগুলো কিন্তু মডেল আসলে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম স্ট্রিং ভ্যালু তারা নেয় না।
তো এক্ষেত্রে কি করতে হয়, এক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে সেগুলাকে এই যে ভ্যালুস দিয়ে ডিফাইন করতে হয়। এই যেমন এখানে ক্লিক করলাম, এই যে সাইডে 3 ডট দেখাচ্ছে, এখানে ক্লিক করার পর আমরা ভ্যালু 0 এর জন্য আমরা দিব হলো রুরাল, এই যে অ্যাড করলাম, তারপর 1 এর জন্য দিব হলো আরবান, অ্যাড করলাম, তারপর আমরা এখানে ওকে চাপবো, তাহলে এখানে কিন্তু দুইটা ভ্যালু আমরা ডিফাইন করে ফেলছি। এখন যদি আমি এখানে ভ্যালু দিই 0, তারপর এই যে দেখেন চলে আসতেছে 1, তারপর এটা আবার দিলাম 1, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু গুলা জাস্ট 0 1 লেখে চলে আসতেছে। আপনি এখানে এই যে সবার উপরে এই যে বাটনটা দেখতেছেন আমার কার্সর ওয়াইজ, এখানে যদি ক্লিক করেন আপনার দেখাবে যে আপনার ওই যে ফার্স্টে আপনার লেভেল গুলা দেখাচ্ছে, আপনি এখন যদি ভ্যালু গুলা দেখতেছেন এই যে ভ্যালু 0 1 1, তো এটা আসলে অ্যানালাইসিসের সুবিধার্থে করা হয়। তারপর আছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আমরা ভ্যালু দিতে পারি এরকম, যেমন ওয়ান দেই, এখানে ওয়ানে সাপোজ সাপোজ দিলাম হলো কি বলে হাই স্কুল, তারপর এটাকে অ্যাড করলাম, তারপর 2 তে দিলাম হলো কি বলে যে হায়ার হায়ার সেকেন্ডারি, তারপর 3 তে দিলাম সাপোজ হলো যে ব্যাচেলর, আর 4 এ দিলাম হলো যেটা হলো 4 এ দিলাম হলো আমরা মাস্টার মাস্টার্স। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমি 4টা লেভেল দিলাম। আপনাদের সুবিধার্থে আর একটা জিনিস আমি বলে রাখি, এই যে দেখেন ভ্যালুতে টাইপ করার পর আমি কিন্তু জাস্ট জাস্ট কিবোর্ড দিয়ে এগুলাকে মুভ করতেছি, আপনি দেখতে পারবেন। তো এটা আসলে কিভাবে করা হয়, এটা আপনি আপনার আপনি আপনার যে কিবোর্ডে সবার বামে দেখবেন ক্যাপস লকের উপরে ট্যাব বাটন আছে, সেই ট্যাব বাটন ব্যবহার করে এটা করা হয়। ট্যাব বাটন ব্যবহার করে আমি সবগুলা এরকম মুভমেন্ট করতেছি। তো এটা আসলে দেখাই দিলাম একটা শর্টকাট। তো এটা আমরা ওকে রাখলাম। এখন যদি আমরা এখানে সাপোজ দিলাম 2 3 1, দেখেন এখানে কিন্তু ভ্যালু গুলা দেখাচ্ছে। তার মানে এটাও যেকোনো ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন। আর এস তো বললামই, এস তো স্কেল, এটা দিলাম 18.2, তারপর তারপর এখানে দিলাম 19.23, এভাবেও এজ এজ গণনা করা যায় 21.25। এই যে এভাবেও আপনি এজ এজ গণনা করতে পারেন। তারপর আপনার যদি মনে হয় যে না এজ তো আসলে এভাবে আমি কাজ করি, হাইট দিই, হাইট হাইট দিয়ে যদি আমরা এখানে এখন ভ্যালু গুলোকে লিখি, তারপর হাইট দেওয়ার পর আপনি এই যে লেভেলে লিখলেন যে পেশেন্স হাইট হাইট, তারপর এই আর কি ব্র্যাকেটে লিখলেন ইন সেন্টিমিটার। তাহলে এটাতে আপনি এখন এভাবে লিখতে পারেন, যেমন এর কারো হাইট 170 সেন্টিমিটার, কারো হলো 163.3 সেন্টিমিটার, কারো হলো দেখা গেল 177.78 সেন্টিমিটার। তো এরকম ভাবে আসলে আমরা ডেটা, আমাদের যেটা দেখালাম যে ডেটা ইনপুট করে থাকি আমরা, মানে যেটাকে ডেটা এন্ট্রি বলে, এটা এসপিএসএস এ এভাবে আসলে ডেটা এন্ট্রি করা হয়। আর অ্যালাইনমেন্ট, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এই যে এইটা আসলে লেফট অ্যালাইনমেন্টে, না 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 এইটা রাইট, এইটা আছে লেফটে, এইটাও রাইট, এইটাও রাইট। আমরা একটা কাজ করতে পারি যে আমরা এই যে যে আমাদের যেটা কি বলতেছি, এই যে এই দুইটা স্ট্রিং কলাম আছে তাদেরটা আমরা মাঝামাঝি করে দিতে পারি। এটা না, এটা যা আছে তাই থাক, এই যে এটা সেন্টার করলাম, এই এই যে এইটাও আমরা সেন্টার করে দিলাম, তখন আমরা দেখতে পারবো এই যে এই দুইটা কলাম কিন্তু মাঝামাঝি হয়ে গেছে।
তো এইভাবে আমরা আসলে ডেটা এন্ট্রি করে থাকি। এই ধারণাটা আপনাদের আসলে মানে যেটা আসলে বেসিক আসলে আইডেন্টিফিকেশন আ যেটা করতে চাইছিলাম সেটা আসলে দেখাইলাম। এখন আমি সরাসরি কোরিলেশন এ আসলে যাব যে কোরিলেশন বিষয়টা কিরকম। উম আমি একটু হোয়াইট বোর্ডটা ওপেন করি। হোয়াইট বোর্ডে আমি কিছু স্ট্যাটিস্টিক্যাল আলোচনা করব, যেগুলা আসলে না বললে নয়। কারণ একটা স্ট্যাটিস্টিক্স এর কাজ যদি আমি যদি কোরিলেশন করাই, এটা আসলে খুব একটা ভ্যালু ক্রিয়েট। আপনাদের আপনাদের স্ট্যাটিস্টিক্স যেই জিনিসটা হয় যে মানে এখানে পুরোটাই কিন্তু ইন্টারপ্রিটেশনের বিষয়। আপনি যখন একটা এনালাইসিস করবেন, আপনাকে আ সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে এনালাইসিসটার রিপোর্ট যাতে আপনি প্রোভাইড করতে পারেন। মানে আপনার এনালাইসিসটা কি বলতেছে এইটা যদি আপনি ডেলিভার করতে না পারেন, তাহলে আপনি যতই হার্ড এনালাইসিস করেন কোনো লাভ নাই। তো এটা আসলে স্ট্যাটিস্টিক্স এর মেইন ফোকাস। আর কম্পিউটারের বিষয়টা হলো যে আপনি স্পেসেস কিভাবে ব্যবহার করবেন বা প্রোগ্রামিং ব্যবহার করবেন, এটা আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। এটা সবচেয়ে ও আরকি জটিল প্রসেস না। সবচেয়ে ইম্পোর্টেন্ট প্রসিডিউর যেটা যে ইন্টারপ্রেট করা, যে আপনি কোরিলেশন তো দেখাইলেন। কিন্তু আপনি কি বলতে পারবেন যে কোরিলেশনটা সিগনিফিক্যান্ট কিনা? আমরা কোরিলেশনটাকে কতটুকু মানে গুরুত্ব দিতে পারি? দেখা যাচ্ছে ২ টা ভেরিয়েবলের মধ্যে একটা কোরিলেশন সামহাউ একটা চলে আসছে। কিন্তু সেটা আসলে মানে না ধরলেও নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি সিগনিফিক্যান্স টা না বলতে পারেন, ওই কোরিলেশন টা যদি আপনি আপনার রিপোর্টে লিখে দেন যে এত কোরিলেশন আছে, তাহলে আপনার রিপোর্টটা কিন্তু মানে কি বলবো? আ ওই যে মিস আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে যে যেটা দরকার নাই সেটা আপনি লিখে দিচ্ছেন। এজন্য আসলে এই জিনিসগুলো ইন্টারপ্রেট করতে হবে আমাদের। তো সেইজন্যই যে আমরা কোরিলেশন বিষয়টা ব্যবহার করি। তো কোরিলেশন এর ১ম এ আমি যেটা দেখাইতে পারি যে ১ম এ আপনাদের একটা গ্রাফ দেখাই। গ্রাফ ওয়াইজ আসলে কোরিলেশন টা বুঝলে ভালো হয়। হ্যাঁ, তারপর এখানে এই যে এটা হলো ২ টা। এদিকে হলো একটা ভেরিয়েবল। সাপোজ আপনি এদিকে লিখলেন একটা ভেরিয়েবল যে এদিকে আপনি লিখলেন এস, এস এভাবে আপনি লিখলেন এখানে। আর এদিকে আপনি লিখলেন হলো যে আপনার কি লিখবো? এজ এর সাথে একটা সম্পর্ক যুক্ত থাকতে পারে হাইট। আচ্ছা, এটাই লেখা থাকলো। তাহলে এজ হলো আমাদের এক্স, এক্স ভেরিয়েবল, হাইট হলো ওয়াই ভেরিয়েবল। তাহলে এজ যদি এদিক দিয়ে বাড়ে তাহলে হাইটও এদিক দিয়ে বাড়বে না? বয়স বেশি হলে মানে আপনাকে যদি বলি যে চিলড্রেন এর ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে বয়স যত বেশি হবে হাইট তত বেশি হবে। এজ আর হাইট এর ক্ষেত্রে একটা রিলেশন আছে। তো এক্ষেত্রে যদি আমরা ডেটা গুলোকে সাজাই, দেখা যাবে যে এর এইরকম কিছু ভাবে থাকবে। মানে আপনাকে যদি আচ্ছা আমি একটু ভালো করে বুঝাই দিই এটা। যে এখানে সাপোজ এই যে এজ আপনার মনে করেন যে এখানে হলো আপনার ৪ বছর বয়সের বাচ্চা। এখানে তার হাইটটা হলো এখানে আমি ধরলাম হলো যে তার হাইটটা হলো ও হলো আপনার মানে কত, কত সেন্টিমিটার হইতে পারে? এখানে আপনি তার হাইটটা বললেন যে 31 সেন্টিমিটার। তাহলে আপনার S5 এ এখানে হলো আপনার কি বলে যে 32 সেন্টিমিটার, 32 না মানে 35 সেন্টিমিটার এরকম। তাহলে এইটা বুঝাচ্ছে 31, 30 মানে ৪ বছরের বাচ্চার 31 আসছে আসলে সেন্টিমিটার হাইট। তারপর এখানে আর আরেকটা বাচ্চার হলো 33, কিন্তু তার তার বয়সও ৪ এই যে হলো। কিন্তু আরেকজনের বয়স ৫ এবং তারটা ধরলেন যে 35, তাহলে তারটা কই হবে? এখানে হবে পয়েন্টটা। তাহলে এগুলা হলো যে আপনার মানে যেটাকে ব বলি আমরা হলো স্ক্যাটার প্লট। আমরা সাধারণত স্ক্যাটার প্লট যেটাকে বলে থাকি সেটা আরকি বললাম। তা এগুলা সব এখন আপনাদের স্ক্যাটার কিভাবে হয় সেটা বুঝাইলাম। এখন যদি আপনি এখানে এরকম যদি অসংখ্য ডেটা যদি একের পর এক বসাতে থাকেন,
যে এখানে অসংখ্য ডেটা আছে, সাপোজ 100টা বা 500টা ডেটা আছে, তাহলে তাদের মধ্যে আপনি যদি দেখেন যে এরকম একটা রিলেশন দেখেন, এজ যত বাড়াচ্ছেন আপনার হাইটটা কিন্তু একটা লিনিয়ার ওয়েতে বাড়তেছে। মানে এটা কিন্তু এক্স্যাক্টলি লিনিয়ার না, স্ট্যাটিস্টিক্স এর কোনো কিছু কিন্তু এক্স্যাক্টলি হয় না। তো এটা কিন্তু এক্স্যাক্টলি কোনো লিনিয়ার না, কিন্তু এটা সামহাউ একটা লিনিয়ার কাছাকাছি কিন্তু দেখাচ্ছে। তো এই যে লিনিয়ার আপনার যে বিষয়টা দেখাচ্ছে, যে আপনার লিনিয়ারের কাছাকাছি বিষয়টা দেখাচ্ছে, তো এই জিনিসটাকে বলা হয় হলো কোরিলেশন। যেমন এখানে আমি দিলাম এই যে একটা লাইন, তো এইটা হলো আমাদের কি বলা যায় যে একটা মানে অ্যাসিউমড লাইন। এটা সম্পর্কে আমি আরকি পরে বলতেছি। যে এই যে লাইনটা আছে, এই এই লাইনটার কাছে মানে যত কাছাকাছি ভ্যালু গুলা থাকবে তত কোরিলেশন বেশি। আর যত দূরে, দূরে থাকবে তত কোরিলেশন কম। এটা হলো আমাদের মানে কোরিলেশন এর ব্যাখ্যা, যে আমরা কোরিলেশনটাকে কেন আমরা আসলে মেজারমেন্ট এ ব্যবহার করি। মানে কোরিলেশন যত বেশি হবে তত তাদের মধ্যে লিনিয়ারিটি বাড়বে। আর কোরিলেশন যত কম কম হবে তত তাদের মধ্যে মানে লিনিয়ারিটিটা কমবে। এখন কথা হলো যে কোরিলেশনের ভ্যালু কত থেকে কত পর্যন্ত আসে। যেমন এখানে আপনার কোরিলেশনের ভ্যালু আসতে পারে হলো, সাপোজ ধরলেন যে 8.7। এখানে যদি যদি এখন আরেকটা গ্রাফে আপনি দেখলেন যে এরকম ভাবে ছড়ায় আছে, তাই না? এরকম ভাবে আসলে গেছে কিছু ডেটা। দেখেন খুব একটা লিনিয়ার রিলেশন নাই। তাহলে সেক্ষেত্রে কোরিলেশন সাপোজ হলো 2.5, মানে কোরিলেশন কমতেছে। মানে এটা যত কাছাকাছি হচ্ছে কোরিলেশন বাড়তেছে, যত দূরে, দূরে কোরিলেশন কমতেছে। তো এটারও কিন্তু লাইনটা আঁকলে এরকম হবে। তারপর আবার যদি এরকম কেস আছে যে আপনার লাইনটা দেখা যাচ্ছে যে এভাবে আছে, তাদের মধ্যে খুব স্ট্রংলি কোরিলেশন, বাট তারা কিন্তু আস্তে, আস্তে কমতেছে। মানে আমি যদি লাইনটা এদিক দিয়ে টানি, দেখেন লাইনটা কিন্তু এখন ওই যে আগে আগে উপরের দিকে যাচ্ছিল, এখন নিচের দিকে আসতেছে। তো এই ক্ষেত্রে কোরিলেশন হবে হলো সাপোজ এর কি বলে -8.3 এরকম। তারপরে ও সরি কি ভুল করতেছি, আচ্ছা। আরে মানে এখানে হলো কোরিলেশন হবে হলো আপনার মানে 8.7 লিখছিলাম, মানে 0.87। হ্যাঁ, এটা হলো 0.87 হবে। আমি আসলে মানে কি বলে 0.87 যত বেশি মানে আপনার কোরিলেশন এর ভ্যালু সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকবে। এটাই হলো তার ভ্যালু। আর এখানে আমি যেটা বলতেছি যে -0.83। হ্যাঁ, আর আর এখানে বললাম 0.25। তার মানে যত একের কাছাকাছি থাকবে তত কোরিলেশন বেশি। যত শূন্যের কাছাকাছি হবে তত কোরিলেশন কম। আর যত -1 এর কাছাকাছি থাকবে তত নেগেটিভ কোরিলেশন বেশি। তার মানে এখানে সাপোজ আমি বলতে পারি নেগেটিভ কোরিলেশন কিসের ক্ষেত্রে বলতে পারি? যে আপনার যেমন আ যেমন ধরুন যেমন আপনার প্রাইস যদি বাড়ে, মানে কোন একটা জিনিসের প্রাইস যদি বাড়ে সেইটার মনে করেন যে সেলস কমে যায়। এইটাই বোঝাচ্ছে। যেমন আপনি যদি বাজারে যখন আপনি কি বলে যে আপনি ঈদের জন্য পাঞ্জাবি কিনবেন, তো সাপোজ আপনার একটা ব্র্যান্ড যেমন আপনি মনে করেন যে 12 একটা ব্র্যান্ড আছে, খুব ফেমাস ব্র্যান্ড। তো সেখানে আপনার কি করলো যে ওরা ঈদ ঈদ উপলক্ষে দেখলো যে বেশি ব্যবসা করতে হবে, সেজন্য প্রাইসটা কি করলো যে বাড়ায় দিল। তখন কি? তখন আপনার দেখা গেল যে যারা মার্কেট করতে গেল তারা দেখলো যে আপনার মানে 12 এ যেয়ে দেখলো যে একটা পাঞ্জাবি পছন্দ হলো, সেটার দাম হলো ৳৬,০০০। তো তারা কি করলো যে না, ৳৬,০০০ দিয়ে তারা তো পাঞ্জাবি নিবে না। আবার কিছু কাস্টমার বলতে পারে যে ৳৬,০০০ দিয়ে যদি পাঞ্জাবি নেই তাহলে 12 থেকে কেন নেব? ইল্লিন থেকেই তো নিতে পারি। বা ভালো ব্র্যান্ড থেকে নেবো আরো। তো এজন্য তাহলে কি তারা যখন প্রাইসটা বাড়ায় দিল তার মানে সেলসটা কমে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি প্রাইস বাড়াইলে সেলস কমে যাচ্ছে। তার মানে নেগেটিভ কোরিলেশন। তো এটাই আসলে কোরিলেশন এর ব্যাখ্যা। আপনাদেরকে বুঝাই দিলাম এটা। আ এত মানে কি বলা যায় যে আসলে বেশি ব্যাখ্যা করার মতো এত সময় হয়তোবা আপনাদের হবে না।
যে একটা ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা এখন দেখবো যে এখন এটা তো আমরা কোরিলেশন তো বুঝলাম, এখন আমরা কোরিলেশনটা স্পেসিস এ করবো কিভাবে। তো এক্ষেত্রে আমাদের তো এখানে কয়েকটা ডেটা আমরা এন্ট্রি করছি, এই কয়েকটা ডেটা দিয়ে তো আর অ্যানালাইসিস করা সম্ভব হয় না, সেজন্য আমি আমার পুরাতন কিছু ডেটা আমি নিয়ে আসবো। এই যে ফাইলে যাব, ফাইলে যেয়ে আপনি এখানে অপশন দেখতে পারবেন যে ইম্পোর্ট ডেটা। ইম্পোর্ট ডেটার ক্ষেত্রে আমি আমি যেখান থেকে ডেটা নিয়ে আসবো, সাপোজ আমি এখানে দেখি যে আমার ডেটাটা আসলে কোথায় আছে এবং ডেটাটার টাইপ কি। যেমন আমি নিয়ে আসবো এই যে ফিটনেস ডেটা সেট। ফিটনেস ডেটা সেটে আমি এখানে আর কি প্রপার্টিসে গেলাম, এখানে কিন্তু দেখবেন যে লেখা আছে এই যে টাইপ কি, এই যে দেখেন এখানে লেখা আছে সিএসভি ডেটা। তাহলে এটা কিন্তু একটা সিএসভি ফাইল, মানে কমা সেপারেটেড ভ্যালু। তো সেক্ষেত্রে আমি ফাইলে যে ইম্পোর্ট ডেটায় গেলে এখানে সিএসভি ডেটা যে অপশনটা আছে সেখানে ক্লিক করব, এবং তারপর কিন্তু এখানে আপনার আসলে উইন্ডো ওপেন হয়ে যাবে। আপনি যখন আপনার কম্পিউটারের কোন ফাইল থেকে নেবেন সেটা খুঁজে বের করবেন। যেমন আমি ডেস্কটপ থেকে নিব, ডেস্কটপে আমার যে এসপিএসএস এর যে কোর্স আছে, কোর্সের ফাইল থেকে আমি এটা দিচ্ছি। এখানে আপনি দেখতে পারবেন এখানে ফিটনেস ডেটা সেট, এটাকে সিলেক্ট করে তারপর ওপেন করবেন। এই যে ওপেনে দেখেন আপনার কাছে এখন এই যে জেনারেটিং প্রিভিউ, মানে আপনাকে একটা লুক দেখাবে যে আপনার ডেটাটা কিভাবে সাজানো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কমা দিয়ে আলাদা করা, কারণ এটা বলছে যে কমা সেপারেটেড ভ্যালু। সো সবগুলা কমা দিয়ে আলাদা করা থাকবে। এই যে দেখেন আপনার ফার্স্ট লাইনটা কিন্তু আছে যে মানে কন্টেইনস ভেরিয়েবল নেম। তার মানে এই যে এজ, হাইট, ওয়েট, হার্ট রেট, ব্লাড প্রেশার, এইটা কিন্তু আপনার কি হলো, এইটা হলো আপনার যেটা বললাম যে কলাম, ওই যে কি বলা যাচ্ছে ভেরিয়েবল নেম। আমরা যখন আগে এটা দেখছিলাম আর কি ভেরিয়েবল ভিউতে, এই যে V123 V23 এই ভেরিয়েবল নেম। তো এখন এখানে দেখেন যে আর বেশি কিছু দরকার নাই। ডিলিমিটার বিটুইন ভ্যালুস কমা, এই জায়গায় আপনি যদি দেখা যাচ্ছে আপনার স্পেস দিয়ে থাকে, তাহলে আপনি কিন্তু স্পেসও ব্যবহার করতে পারেন। যে স্পেস মানে হলো ট্যাব, ট্যাবও ব্যবহার করতে পারেন আপনি। তো গেল এটা, তখন আমরা এখন জাস্ট ওকে চাপবো। তাহলে দেখেন আপনার ডেটাটা কিন্তু আমাদের ডেটাটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তারপর আমি এখন চাইলাম যে এগুলো একটু ভালো করে সুন্দরভাবে থাকতে, যেগুলো 2 লাইন হয়ে গেছে সেগুলাকে 1 লাইনে করব। জাস্ট এভাবে আমরা হোয়াইট ঠিক করে দিতে পারি। এখানে দিলাম এটা অ্যাক্টিভিটি ইনডেক্স, তারপর স্মোকস, জেন্ডার, স্পিড। হ্যাঁ, তাহলে এই যে এই জিনিসটা হলো আমাদের যে আমাদের সম্পূর্ণ ডেটা সেট। এখানে ভেরিয়েবলে যে আপনারা দেখবেন প্রতিটা ভেরিয়েবল লেবেল গুলা দেওয়া নাই, যেহেতু এটা সিএসভি ফাইল থেকে আনছি তাই এটাতে লেবেল দেওয়া নাই, কারণ সিএসভি ফাইলে কোনো লেবেল দেওয়া থাকে না বা এক্সেল ফাইলেও কোনো লেবেল দেওয়া থাকে না। এখানে জাস্ট আপনি লেবেল লিখে নিতে পারেন। আর বাকি কিছু লেবেল খুব একটা ইম্পর্টেন্ট না এখানে, যেহেতু কলাম গুলা বোঝাই যাচ্ছে। তো এটা বাদ দিলাম। এখন আমরা যেটা করব যে এখানে আমরা কোরিলেশনটা দেখব। কোরিলেশন এন্ড রিগ্রেশন। ফাইন্ড পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট কেন্ডাল-স্টাউ। হ্যাঁ। তাহলে এই যে আমি যে বিষয়টা দেখাইলাম এখানে, যেই কোরিলেশনের সংজ্ঞাটা দেখাইলাম এটা আসলে কিন্তু পিয়ারসন কোরিলেশন, যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরকি পিয়ারসন কোরিলেশন এটা। আ পিয়ারসন কোরিলেশনটা হলো প্যারামেট্রিক কোরিলেশন। এখন প্যারামেট্রিক কি এটা আপনাদের এই মুহূর্তে তো বোঝানো সম্ভব না যে প্যারামেট্রিক কি। তারপরও আমি একটা ধারণা দিই যে আপনার পিয়ারসন কোরিলেশনের যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু কিরকম, এই যে মনে করেন যে এক্স আই এক্স আর ওয়াই এর মধ্যে কোরিলেশন যদি আর হয় আমরা বের করতে চাই, তাহলে এই যে আমরা কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই কে আমরা কি করি, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই মানে এক্স ওয়াই দুইটা ভেরিয়েবল কোরিলেশন, সেটাকে ভাগ দেই হলো প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স এবং তারপর হলো ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। তো এটা কিন্তু আমাদের কোরিলেশনের মানে যেটা হলো পিয়ারসন কোরিলেশনের ফর্মুলা। তো এখানে কিন্তু আপনি দেখতেই পারতেছেন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু একটা প্যারামিটার। আবার
কোভেরিয়েন্সকেও আমরা একটা প্যারামিটারই বলতে পারি, যেহেতু এটা পপুলেশনেরটা আমরা জানি না, কিন্তু স্যাম্পল থেকে এস্টিমেট করতে পারি। সো এই তিনটাই কিন্তু প্যারামিটার। তো প্যারামিটার দিয়ে আপনি যে মডেলটা বের করতেছেন সেটা তো প্যারামেট্রিক মডেলই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার এখানে যদি আপনি দেখেন যে কেন্ডালস টাও আছে, হ্যাঁ কেন্ডালস টাও কোরিলেশন আছে, কেন্ডালস টাও একটা আর আরেকটা আছে হলো স্পায়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন। তো এই দুইটা যদি আমরা মানে আসলে করতে যাই তখন এরকম কোনো ফর্মুলা ব্যবহার করা হবে না। কি ব্যবহার করা হবে, যে কোনো একটা মনে করেন যে আবার আপনার র্যাঙ্কিং করা হবে, যে ডেটাগুলোর মধ্যে আমি ছোট থেকে বড়, বড় থেকে ছোট এরকম র্যাঙ্কিং করে আমি র্যাঙ্কের মাধ্যমে কোরিলেশন বের করব। তো র্যাঙ্কিং যে আমরা করি এটা কিন্তু কোনো প্যারামিটার না। সো সেটা কিন্তু তখন কিন্তু যেটা হয় যে সেটা হলো নন প্যারামেট্রিক কোরিলেশন। এটাই বললাম যে আমাদের দুই টাইপের কোরিলেশন আমি দেখাইলাম। এখানে আমাদের বলছিল যে স্লিপ আওয়ার্স এবং অ্যাক্টিভিটি ইনডেক্স এর মধ্যে কোরিলেশন। তো আমরা এখানে কি করতে পারি, এই যে অ্যানালাইজে যাব, ও উপরে দেখতে পারতেছেন অ্যানালাইজে যে আমরা কিন্তু এখানে এই যে কোরিলেট, কোরিলেটে যে আমরা ফার্স্টেই পাচ্ছি কিন্তু বাইভেরিয়েট কোরিলেশন। তো আমরা যেটা আসলে মানে প্রথম যেটা করব সেটা বাইভেরিয়েট, কারণ দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন যেহেতু আমরা বের করব, তো এটা আসলে বাইভেরিয়েটই হবে। বাইভেরিয়েটে আমরা করতে চাচ্ছিলাম হলো যে স্লিপ আওয়ার্স, এটাতে সিলেক্ট করব এই যে এই চিহ্ন দেওয়া আছে, মানে এখান থেকে আপনি কোন কোন বিষয়ের উপর আর কি কোরিলেশন করবেন বা মানে কোন কোন ভেরিয়েবলে সেগুলো আপনি এদিকে পার করবেন। তো আমি স্লিপ আওয়ার্স কে পার করলাম এবং তার সাথে আমি অ্যাক্টিভিটি ইনডেক্স কে পার করলাম। এখন আমাদের এই যে পিয়ারসন সিলেক্ট করা আছে, পিয়ারসন দিলাম, কেন্ডলসটাও, স্পেয়ারম্যান, তো আমি দুইটাই দিলাম। আহ, এখন আমি কি করব যে এটাতে আমি রেজাল্ট দেখবো, তো এটাতে ওকে চাপলে আমাদের কিন্তু এই যে আউটপুট সেকশন গুলো চলে আসছে, এটা কিন্তু আউটপুট ইন্টারফেস, মানে এসপিএসএস এর এখানে সব আউটপুট গুলা থাকবে। তো এখন যে বিষয়টা হচ্ছে, এখন যেটা আমি বলবো যে আপনি এখানে দেখতে পারতেছেন যে কোরিলেশন, এই যে টেবিলটা দিছে এটা কিন্তু কি বোঝাচ্ছে যে স্লিপ আওয়ার্স অ্যাক্টিভিটি ইন্ডেক্স, মানে আপনাকে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, যেটা হলো যে কোরিলেশন ম্যাট্রিক্স আমরা বলে থাকি। যেমন এখানে আপনার ম্যাট্রিক্সটা হয়েছে এরকম, এই যে এক্স ওয়াই এক্স ওয়াই। তো এখানে কি এই প্রথম অবজারভেশনটা হলো এক্স আর এক্স এর মধ্যে কোরিলেশন, তো দুইটা সমান ভেরিয়েবলের একই ভেরিয়েবলের কোরিলেশন তো একই হবে ওয়ান। আবার ওয়াই আর ওয়াই এর কোরিলেশন হলো ওয়ান। তাহলে এক্স আর ওয়াই এর কোরিলেশন থাকবে হলো এখানে, সাপোজ এখানে বললেন যে 0.3, আবার এখানেও হবে 0.3, কারণ কোরিলেশন মানে পিয়ারসন কোরিলেশন একটা কি, একটা সিমেট্রিক মেজার। সিমেট্রিক মেজার বলতে কি বোঝায়, মানে এক্স ওয়াই এর জন্য আর যেটা হবে ইকুয়াল টু, আপনি যদি আগে দেন ওয়াই এক্স, তাহলে ফলাফল একই থাকবে। কিন্তু আরো কিছু কোরিলেশন আছে, যেমন একটা হলো আপনার কি বলা যায় ওটাকে, ওটা কি যেন হচ্ছে ইন্ট্রা ক্লাস কোরিলেশন। ইন্ট্রা ক্লাস কোরিলেশন কি ওটা, হ্যাঁ ইন্ট্রা ক্লাসে, আমি নামটা মনে করতেছে না। সেখানে কি হয়, আপনার ইটা দিয়ে কোরিলেশন বের করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু ইটা অফ এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু ইটা অফ ওয়াই এক্স। তার মানে কি, এটা কিন্তু সিমেট্রিক না, এইটা সিমেট্রিক। তো এইটা আমাদের আসলে এসপিএসএস এ নাই, এটা এসপিএসএস এ এটার ভ্যালু আসলে বের করা সম্ভব হয় না, করতে গেলে একটু অন্যরকম ম্যাথমেটিক্যাল প্রসিডিউর বের করতে হয়। তো এটা দেখাইলাম। তাহলে এই যে প্রথমে যে কোরিলেশন, এই যে ওয়ান দেখাচ্ছে প্রথমে, এটা হলো কি, এটা স্লিপ আওয়ার্স দুইটা একই ভেরিয়েবল। তাহলে এই যে -0.033, -0.033, এটা হলো স্লিপ আওয়ার্স আর অ্যাক্টিভিটি ইন্ডেক্স। মানে এটা বোঝাচ্ছে যে, এটা কি রকম বোঝাচ্ছে, -0.33 দিয়ে আহ যদি কোরিলেশনটা মানে আপনার এর এরকম ক্ষেত্রে আপনার যদি স্লিপ আওয়ার্সটা কেউ বাড়ায়,
স্লিপ আওয়ার্স বাড়াইতে যে আপনার মনে করেন যে মানে ১ ঘন্টা আপনি যদি ঘন্টার ক্ষেত্রে মানে ঘন্টা দিয়ে আপনি সময়কে মেজার করতেছেন ঘুমের সময়, আর এদিকে অ্যাক্টিভিটি ইনডেক্স সাপোজ আপনার একটা আরবিট্রারি কোনো একটা ইনডেক্স, যেমন কারো যদি অ্যাক্টিভিটি ইনডেক্স ১০ হয় সে সে যতটা অ্যাক্টিভ, কারো অ্যাক্টিভিটি ইনডেক্স যদি ১১ হয় সে বেশি অ্যাক্টিভ। মানে আপনি এই সময়ের সাথেই ইনডেক্সটা তৈরি করছেন। তো আপনি যদি ১ ঘন্টা বাড়াইলে তাহলে কি হয়, যেহেতু আপনার কোরিলেশন আছে -0.033, মানে ১ ঘন্টা যদি আপনি বাড়ান তাহলে যার অ্যাক্টিভিটি ইনডেক্স 10 আছে তার অ্যাক্টিভিটি ইনডেক্স 10 থেকে কমে যেয়ে কি হবে, 10 থেকে কমে যেয়ে মাইনাস মানে -0.033 ইউনিট কমে যাবে। তো এইভাবে মানে আপনি যত স্লিপ আওয়ার্স বাড়াবেন তত আরকি কমতে থাকবে, এবং কমার এই অ্যামাউন্টটা কত, যে আপনার ম ম ম মানে আপনার স্লিপ আওয়ার যদি ১ ইউনিট বাড়ান তাহলে আপনার অ্যাক্টিভিটি ইনডেক্স কমবে হলো 0.033 ইউনিট। তো এটাই হলো কোরিলেশন। এটা একটা যদি রেখা টানি, রেখাটা এরকম হবে। তো এইটা আসলে কোরিলেশন বোঝাচ্ছে, যেটা কিন্তু বোঝাচ্ছে যে নেগেটিভ কোরিলেশন ২ টার মধ্যে আছে। মানে নেগেটিভ কোরিলেশন। আপনি স্লিপ আওয়ার্স ঘুমের সময় বাড়াইলে অ্যাক্টিভিটি কমে যায়। এটা স্বাভাবিক। যারা বেশি ঘুমায় তারা অলস হয়। কিন্তু এখানে আপনি যদি এই 0.033 -0.033 দিয়ে একটা ইন্টারপ্রিটেশন দেন যে হ্যাঁ, তাদের মধ্যে কোরিলেশন আছে এরকম। তাহলে আপনার কি কি বলে, আপনার এনালাইসিস এ এটা কিন্তু জাস্টিফাই হবে না। যদিও একটা কোরিলেশন এর ভ্যালু আছে, এটা আমরা জাস্টিফাইড হবে না। কারণ কি? কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন সিগমা 2 টেইল 0.159 আছে। তো এটা দিয়ে আপনি কি বুঝবেন? এটা দিয়ে আপনি আপনার সিগনিফিক্যান্স বুঝবেন। যে আপনার যখন এই যে সিগমার যে ভ্যালু মানে এসআইজি, আপনি স্পেশালি সবসময় এখানে এসআইজি দেখবেন। এসআইজি এটার ভ্যালু যদি আপনার হয়, সাপোজ মনে করেন যে এইটার ভ্যালু যদি আ এই সিগমা ভ্যালুটাকে কিন্তু মানে স্ট্যাটিস্টিকস এর ভাষায় বলে হলো পি ভ্যালু। তো পি পি ভ্যালু যদি 0.05 এর সমান বা তার চেয়ে বড় হয় তাহলে সেটা কিন্তু ইনসিগনিফিক্যান্ট। ইনসিগনিফিক্যান্ট। আমি এতটুকুই লিখলাম। মানে ইনসিগনিফিক্যান্ট মানে কি? এটা খুব একটা ইফেক্ট রাখে না। এটা আমরা ইফেক্ট না ধরলেও চলে। যেমন আপনি যদি মানে কোনো একটা বন্ধুর সাথে ফাজলামি করে মাঝে মধ্যে বন্ধুর মাথায় মনে করেন যে চাপড় দেন একটা। ই মানে একটা মানে আরকি ফাজলামি করে। তো তখন কি হয় যে আপনার বন্ধু কিন্তু রাগ করে না বিষয়টাতে। তার মানে কি? আপনি যে তাকে চাপড় দিলেন, মাথায় যে একটা বাড়ি দিলেন সেটা সিগনিফিক্যান্ট মানে সিগনিফিক্যান্ট না। এটাকে বলে ইনসিগনিফিক্যান্ট। কিন্তু আপনি ফাজলামি করে কি করলেন, যে আপনি একটা ইট তুলে নিয়ে মানে ফাজলামি করে আপনার বন্ধুর মাথায় জোরে একটা মারলেন। তখন কি হলো? আপনার বন্ধু কিন্তু ক্ষেপে যাবে এবং তার প্রচন্ড আঘাত লাগবে। আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো এইটা কি হলো তাহলে? এটা হলো সিগনিফিক্যান্ট। তো এটাই কিন্তু সিগনিফিক্যান্ট ইনসিগনিফিক্যান্ট এর বাস্তব উদাহরণ, যেটা ম্যাথমেটিক্যালি করা হয় হলো স্ট্যাটিস্টিকস এ। তো আমরা যদি স্লিপ আওয়ার যদি দেখা যাচ্ছে ১ ঘন্টা বাড়াইলে মাত্র -0.033 কমে, তো এটা আসলে ধরার কোনো কারণ নাই। এইজন্য কিন্তু আপনি দেখতে পারতেছেন এই সিগমার ভ্যালুটা আছে 0.159। তো 0.159 যখন ভ্যালুটা আছে তখন কিন্তু এটা কিন্তু বুঝাচ্ছে একটা যে আপনার আ পি ভ্যালুটা কি আছে? 0.159, তাহলে কি 0.05 এর থেকে অনেক বড়? হ্যাঁ, তাহলে আপনার কি হলো? এটা হলো ইনসিগনিফিক্যান্ট। সেটাই আরকি দেখাইলাম এখানে যে আপনি যে এই ২ টা কোরিলেশন, যে স্লিপ আওয়ার্স আর অ্যাক্টিভিটি ইনডেক্স এর কোরিলেশনটা যে আমরা দেখতেছি, এটা আসলে সিগনিফিক্যান্ট না। সো এটা আমরা না ধরলেও চলে। তো আমরা এখন তাহলে আমরা কি দিতে পারি? আমাদের যে বলা যায় যে রিসার্চ পেপার বা যেখানে পরীক্ষার খাতায় যেখানেই হোক আমি লিখব যে, তাদের মধ্যে আসলে কোরিলেশন নাই। সিগনিফিক্যান্ট না হলে সেটাকে কোরিলেশন নাই বলে দেওয়া যায়। এটাই আসলে বুঝাইলাম যে সিগনিফিক্যান্স। তারপর এখানে কিন্তু এটা গেল আমাদের কিন্তু পিয়ারসন কোরিলেশন, এই যে কোরিলেশন। তারপর নিচে লেখছেন নন প্যারামেট্রিক কোরিলেশন। তো নন প্যারামেট্রিক কোরিলেশন এর ফর্মুলা আলাদা, বাট এ এ ম মানে কি বলে যে ইন্টারপ্রিটেশন একদম সেম।
তো ইন্টারপ্রিটেশন সেম মানে কি হলো যে আপনার এখানে দেখেন যে কোরিলেশন কোএফিসিয়েন্ট স্লিপ আওয়ার্স আর অ্যাক্টিভিটি ইন্ডেক্সের -0.020 আর এটার সিগনিফিক্যান্ট কি 0.211, তার মানে 0.211ও কিন্তু তখন কি হয় দেখবেন যে 0.05 এর থেকে বড়। 0.211 পয়েন্ট মানে সিগনিফিক্যান্টটা কি আছে যে কই গেল যে 0.05 এর থেকে বড়, সো এখানে কি হলো যে এইটাও সিগনিফিক্যান্ট না। আবার স্পেয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট এটাতেও দেখেন যে আপনার কোরিলেশন কোএফিসিয়েন্ট দিচ্ছে -0.029, তো এখানে এই কি সিগনিফিক্যান্স ভ্যালু 0.212, তার মানে এটাও সিগনিফিক্যান্ট না। তো তিনটা বেসিক্যালি একই রেজাল্ট দিচ্ছে, এখানে আসলে আমরা এই জন্য বলতে পারি যে তাদের মধ্যে কোনো কোরিলেশন নাই। তো এখন যেহেতু কোরিলেশন আমরা নাই, এখন কোরিলেশন নাই যেহেতু আমি যদি এখানে আর যেটা করতে পারি যে এখানে যদি আমি প্রতিটা ভ্যালুর ক্ষেত্রেই যাই, আমি কিন্তু একটা জিনিস দেখতে পারবো এদের মধ্যে কোরিলেশন আমরা পাবো না। কারণ কি? কারণটা হলো যে আপনার এই যে ডেটাটা আছে এটা আসলে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জেনারেট করা। যেমন আমরা যদি কোরিলেশন বের করতে যাই এখন কোরিলেট করলাম বাইভেরিয়েট, এই দুইটা থাকলো। উম, না, এই দুইটা আমি এখন রাখবো না, আমি জাস্ট এস নিব আর এজ এর সাথে ওয়েট নিব। এই দুইটার মধ্যে যদি আমি কোরিলেশন বের করি, তো তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু কোরিলেশনটা 0.191, 0.05 এর থেকে বড়, সিগনিফিকেন্স না। তার মানে আসলে আপনার এখানে যা যা আছে, যেই আসলে ভেরিয়েবল গুলা আছে এগুলা সব আসলে র্যান্ডমলি জেনারেট করা, সো তাদের মধ্যে কোরিলেশন আসলে বের করা সম্ভব হচ্ছে না। তারপর আপনাদের আরেকটা প্রসেস দেখে যে আমি তো দুইটা ভেরিয়েবল একসাথে করতেছি। এখন কি করলাম যে আমি হার্ট রেট হার্ট রেটটাকে নিয়ে আসলাম এখানে, তারপর আবার নিয়ে আসলাম নিউট্রিশন কোয়ালিটি। এই চারটার একসাথে যদি কোরিলেশন করি তাহলে দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু একটা বড় টেবিল হয়েছে। তো কি হয়েছে এই যে এইটা প্রথমটা তো বুঝলেন, এজ আর এজ এর মধ্যে কোরিলেশন 1, তারপরটা কি এজ আর ওয়েট এর মধ্যে 0.029, তার মানে এজ বাড়লে ওয়েট 0.029 কমবে। তার সেখানে 0.191, 0.05 এর থেকে বড়, সেটা ইনসিগনিফিক্যান্ট। হার্ট রেটের জন্য ইনসিগনিফিক্যান্ট, আবার নিউট্রিশন কোয়ালিটির জন্য ইনসিগনিফিক্যান্ট, মানে তাদের মধ্যে কোনো কারোর সাথে কারো কোনো কোরিলেশন নাই, এটাই বেসিক্যালি বোঝাচ্ছে। তো এই জন্য এই ডেটাটা আসলে মানে খুব একটা উপযুক্ত মনে হচ্ছে না। আপনি যদি কোনো ডেটা অ্যানালাইসিস করার পর সেটাতে সিগনিফিকেন্স যদি খুঁজে বের করতে না পারেন, তার মানে আপনি যে ডেটা সেটটা কালেক্ট করছেন এটা আসলে কোনো দরকার নাই, এরকম। তো আমি এখন কি করব যে আপনাদের কোরিলেশন আর রিগ্রেশন বিষয়টা বোঝানোর জন্য আমি একটা কাজ করতে পারি যে সাপোজ আমি এখন এক্সেলে একটা জাস্ট একটা 10-15টা ডেটার একটা এক্সেল ফাইল তৈরি করি। আমি এক্সেল ফাইল তৈরি করতেছি কেন, যে এক্সেলে তাড়াতাড়ি ডেটা ইনপুট করা যায় স্পেসেস এর থেকে। তো এই জন্য আমি এক্সেলেই এটা ইম্পোর্ট করে নিচ্ছি। সাপোজ প্রথমটা আমি নিলাম হলো যে আপনার আহ, কি বলবো যে স্টাডি আওয়ার্স, আর পরেরটা নিলাম হলো সিজিপিএ গেল। তারপর এখানে আমি কি করতে পারি, আর একটা স্টাডি মানে সিজিপিএ এর আগে আর একটা কলাম নেই এখানে। আমি কি নিতে পারি যে স্টাডি আওয়ার্স এর সাথে তো সিজিপি এর একটা তারপর স্লিপিং আওয়ার্স, স্লিপিং আওয়ার্স মধ্যে একটা, হ্যাঁ মধ্যে একটা এখানে ড্যাশ দিতে হবে, কারণ স্পেশালি তাছাড়া নেবে না। তো এখন আমি কি করলাম যে স্টাডি আওয়ার কে আমি দিলাম হলো যে প্রতিদিন 2, 1.2,
3.2, তারপর 2.4, তারপর দিলাম 3.4, তারপরে একজন হলো 4.39, এরকম দেওয়ার পর আমি সাপোজ দিলাম 2.28, তারপর আমি দিলাম 1.01, তারপর 0.59, আরেকটা দিলাম সাপোজ হলো 3.9। তো এখন আমি স্লিপিং আওয়ার্স দিলাম, যারা মনে করেন যে বেশি পড়ে তাদের স্লিপিং আওয়ার্স হলো রাত্রে কি বলে যে আর কি 2 ঘন্টা পরে তার স্লিপিং আওয়ার্স রাত্রে 6 ঘন্টা, যে 1 ঘন্টা পরে তার হলো 7.5 আওয়ার্স, তারপর যে 3 ঘন্টা তারটা একটু কম 5.5 আওয়ার্স। তারপর এখানে আমি দিলাম হলো 2.4 এর জন্য আমি সাপোজ স্লিপিং আওয়ার্স দিলাম হলো 6.8, তারপর 3.45 যার আছে তার স্লিপিং আওয়ার্স দিলাম 5.1, 4.39 এর জন্য স্লিপিং আওয়ার্স দিলাম 4.2, 4.0 দিলাম। হ্যাঁ, তো 2.28 যে পরে তারটা দিলাম সাপোজ 7.75, 7.75 দিব না, এটা আমি দিব 6.75। তারপর 1.001 এরটা দিলাম আমি সাপোজ 7.99, 0.559 এরটা দিলাম 8.87, আর 3.99 এরটা দিলাম সাপোজ হলো আপনার কি বলে ঘুমের সময় 4.13। হ্যাঁ, হয়ে গেল। তারপর সিজিপিএ দেখা যাচ্ছে যে এর 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 সিজিপিএ আসলে 3.25, এটা আসলো হলো 2.99, এটা আসলো 3.53, এটা আসলো আসলো 3.23, তারপর এটা আসলো সাপোজ 3.88, তারপর এটা আসলো 3.93, তারপরটা আসলো সাপোজ 3.43, তারপরটা 2.77, তারপরটা আসলো 2.56, তারপরটা আসলো 3.65। এই যে একটা ডেটা সেট কিন্তু আমি তৈরি করে ফেললাম, এটাকে আমি ফাইল দিব, সেভ অ্যাজ দিস পিসি আর কোর্স না, এটা আমি আর কোর্স দিব না, এটা দিব হলো এসপিএসএস কোর্স, দিব হলো রেজাল্টস। আমি ডেটাগুলো র্যান্ডমলি খুব ফাস্ট আসলে জেনারেট করতে পারতাম, কিন্তু আমি করিনি বিকজ হলো যে আপনাদেরকে রিলেশন দেখাতে হবে তাই। তো এটা আমি এখন কেটে দিলাম, আমি এখন এসপিএসএস এই ডেটাটা ইম্পোর্ট করব। আমাদের ডেটাটা কিন্তু এক্সেল ফাইল হিসেবে সেভ আছে, তাহলে এটা এক্সেল ক্লিক করব, এই যে রেজাল্টস ডট এক্সেল এসএক্স, এটাকে ওপেন করব। এখন আমি কি পাবো, এখানে একটা প্রিভিউ আসবে, ওয়েট জাস্ট, এসপিএসএস একটু ভারী সফটওয়্যার, কাজ করতে সময় নেয়। ও শিট, সময় নিচ্ছে প্রায়, কি হলো? হ্যাং করলো কেন? এরকম সময় একটা হ্যাং করলো একটা ক্লাসের মধ্যে, এই যে এতক্ষণ পর এটা হচ্ছে। যাই হোক, ইম্পোর্ট করতেছিলাম, ইম্পোর্ট এক্সেল রেজাল্ট এক্সেল এক্স ওপেন সফটওয়্যার। এখানে এই যে একটা ডেটা কিন্তু আপনার ওয়ার্কশিটটা কিন্তু সিলেক্ট করতে হবে, এখানে আপনি যদি আরো ওয়ার্কশিট থাকে সেটাও পাবেন, রেঞ্জও সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনি সাপোজ আমি এখানে রেঞ্জ কি সিলেক্ট করতে পারি দেখেন, আচ্ছা হ্যাঁ, এই যে
1 থেকে 10 পর্যন্ত কিন্তু রেঞ্জ আছে। তার মানে আপনি এখানে রেঞ্জ কিন্তু সেটা লিখে সেট করতে পারেন যে কিভাবে আপনি এটা নিবেন। এই যে রেঞ্জ এখানে সেট করা আছে না, যে শীটের সাথে, সেটা আপনি এখানে সেট করতে পারেন। এখানে যেহেতু 10টা করে ডেটা আছে, আমি এটা ওকে চাপলাম এবং এটা কিন্তু সেভ হয়ে গেল। এই যে আপনি দেখতে পারতেছেন অনেক বড় বড় এখানে ডেসিমাল ভ্যালু দিচ্ছে। এটা আমরা সিলেক্ট করতে পারি, এখানে জাস্ট আমরা লিখবো 2, এখানেও লিখবো 2। তাহলে দেখেন এখানে কিন্তু সবগুলো 2 ঘর হয়ে গেছে ডেসিমাল পয়েন্ট, সবগুলো স্কেল মেজারমেন্টে আছে, কোনো সমস্যা নেই। এখন হলো আমাদের এটা করবো যে কোরিলেশন বের করবো। তো আমরা প্রথমে স্টাডি আওয়ার্স এর সাথে সিজিপি এর কোরিলেশনটা বের করি। অ্যানালাইজে যাব, কোরিলেটে যাব, মানে আমি একটা কাজ করি, তিনটাই একসাথে করি। তো অ্যানালাইজে যাব, কোরিলেটে যাব, বাইভেরিয়েট, এবং আমরা কি করব যে এখানে সবগুলা সিলেক্ট করব, কন্ট্রোল এ, এখানে কন্ট্রোল এ চাপলে সবগুলা হবে, তারপর এখানে চাপবেন, সবগুলো চলে যাচ্ছে। তারপর যদি আপনি অপশনসে দেখেন অনেক কিছু দেওয়া আছে, এগুলো আপাতত দরকার হচ্ছে না। আর তাহলে আমরা ক্যান্ডেলসটাও এক্সপেরিমেন্ট সব দেখবো, তারপর ওকে চাপবো এখানে। এখন আপনি কিন্তু ওকে চাপার পর এই যে দেখেন আপনার কোরিলেশন এখন জাস্টিফাই হবে। এই যে দেখেন আপনার স্টাডি আওয়ার্স এর সাথে স্টাডি আওয়ার্স তো ওয়ান কোরিলেশন, এটা দেখার দরকার নেই। স্টাডি আওয়ার্স এর সাথে এই যে স্লিপিং আওয়ার্স, এটা দেখেন -0.973। তার মানে যাদের আপনার স্টাডিটা এই যে মানে যারা আসলে স্টাডি আওয়ারটা কি করে যে এটা যদি স্টাডি আওয়ার হয়, যদি আপনি এটা এইদিকে 1 ঘন্টা বাড়ায় দেন, তাহলে আপনার এই যে এটা এটা যদি স্লিপিং আওয়ার্স হয়, স্লিপিং আওয়ার্স সেটা আপনার কমে যায় কত? সেটা আপনার কমে যায় 0.9 সামথিং, এই যে দেওয়া আছে না, 0.973। তাহলে আপনার স্টাডি আওয়ার 1 ঘন্টা বাড়াইলে আপনার কি কি বলে যে স্লিপিং আওয়ার্স কমে যায় 0.973, এই জন্য এখানে একটা মাইনাস আছে। আর আর এই যে এইটার যে কোরিলেশন, মনে করেন যে আপনার যেটা হবে যে কোরিলেশনের আপনার যে লাইনটা হবে সেটা কিন্তু এরকম হবে। তো কোরিলেশনের গ্রাফ আপনি আপনাদের দেখাচ্ছি। আর তারপর কি কি গেল, এটা তো গেল হলো আপনার স্টাডি আওয়ার্স আর স্লিপিং আওয়ার্স, কিন্তু স্টাডি আওয়ারের সাথে সিজিপি এর কি রকম করে কোরিলেশন, 0.956। এটা কিন্তু প্লাস করে কোরিলেশন, মানে আপনার যদি আপনি 1 ঘন্টা পড়াশোনা বাড়ায় দেন, তাহলে আপনার সিজিপিএ তো যে কোনো ইউনিটে মানে 0.956 বেড়ে যাচ্ছে। তো এইটা আসলে কিভাবে বাড়তেছে, আপনি এরকম না যে আপনার 1 ঘন্টা যদি আপনি পড়াশোনা বাড়ান আপনার সিজিপিএ 0.956ই বাড়বে, এটা আসলে না। আপনার যে কোনো সংখ্যকই বাড়তে পারে, কিন্তু এটা আসলে বোঝায় যে মানে অ্যাভারেজ, যে আপনি যদি মানে 10টা ছাত্র যদি একসাথে অ্যাভারেজে 1 ঘন্টা বাড়ায় পড়ে, তাহলে সেই 10টা ছাত্রের গড় সিজিপিএ 0.956 বাড়বে। এইটাই হলো কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিগনিফিক্যান্ট ভ্যালু গুলা 0.00, একদম জিরো। তার মানে এগুলা কি 0.05 এর থেকে ছোট, মানে একেবারে জিরো আছে। তার মানে এগুলা তো 0.05 এর থেকে ছোট, 0.00। তার মানে সবগুলা সিগনিফিক্যান্ট। তারপর এখানে দেখেন যে এই যে সবগুলাতে 2 স্টার দেওয়া আছে। আপনি আপনি যদি এখানে ক্লিক করেন যে নিচেও দেখাচ্ছে কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট এট দ্য 0.01 লেভেল। পয়েন্ট 0.01 লেভেল কি আপনাদের বলে দেই। সিজিপি মানে কি বলে, সিগনিফিক্যান্ট ভ্যালু যদি 0.01 এর থেকেও ছোট হয়, যেমন 00, এটা তো 0.01 এর থেকেও ছোট। তার মানে এটা এটা হলো 1% লেভেল অফ সিগনিফিকেন্সে কি সিগনিফিক্যান্ট। তো 1% লেভেল অফ সিগনিফিকেন্সে সিগনিফিক্যান্ট যদি হয়, তাহলে সে 5% লেভেল অফ সিগনিফিকেন্সেও কিন্তু সিগনিফিক্যান্ট হবে।
তো কোনোটা দেখা গেল যে আপনার এখানে আরেকটা বিষয় কি আসলো যে সাপোজ আপনার এই যে 0.05 এর জায়গায় মানে 0.00 জায়গায় আসলো 0.03, তাহলে এটা কিন্তু 0.01 এর থেকে বড়, বাট কি 0.05 এর থেকে ছোট। তার মানে এইটা কি বোঝাচ্ছে? এই ভ্যালুটা বোঝাচ্ছে যে সিগনিফিক্যান্ট কি ইন 5% লেভেল অফ সিগনিফিক্যান্স, বাট নট ইন 1% লেভেল অফ সিগনিফিক্যান্স। মানে আপনি যদি 1% লেভেল অফ সিগনিফিক্যান্স এ কাজটা করতে চান তাহলে এটা হলো ইনসিগনিফিক্যান্ট, কিন্তু 5% ধরলে এটা সিগনিফিক্যান্ট। তো এটা আসলে ডেটার কোয়ালিটির উপরে আসলে মেজার করতে হবে। আপনাদেরকে বিস্তারিত কোর্স থাকলে সেটাতে আমি বুঝাই দিব। তো অনেক বিস্তারিত পড়াশোনা। তো এখানে যদি কোনো কিছু 5% লেভেল অফ সিগনিফিক্যান্ট থাকে তাহলে এসপিএস এখানে কি করতো, একটা স্টার দিত। কিন্তু যেহেতু দুইটা স্টার দিছে, দুইটা স্টার মানে 1% লেভেল অফ সিগনিফিক্যান্স তারা সিগনিফিক্যান্ট। তারপর আপনি যদি এই যে এখানে নন প্যারামেট্রিক গুলা যদি আমরা দেখি, এই যে -0.867 এই যে এটাও মাইনাসের দিক দিয়ে যে এক এক ঘন্টা পড়াশোনা বাড়াইলে স্লিপ মানে স্লিপিং আওয়ার 0.867 ঘন্টা কমে যাবে, আবার সিজিপিএ বাড়বে 0.867। তো এটা দেখতেই পারতেছেন যে ইন্টারপ্রিটেশন একই, শুধু ভ্যালু গুলা কিছুটা আলাদা, কিন্তু তাদের সিগনিফিক্যান্স তো সবগুলাই 1% লেভেল অফ সিগনিফিক্যান্স সিগনিফিক্যান্ট। সো এটা আসলে মানে যেটা বলা যায় যে আপনার উম, আহ, যে তিনটা আউটপুট আসলে একই রকমই আউটপুট দিচ্ছে। হ্যাঁ, যে এখানে আসলে তিনটা বিষয়ে আপনাদেরকে আসলে কিভাবে বুঝাই দিয়ে গেলাম আসলে। তারপর আমি এখন যেটা করব যে আপনাদের কোরিলেশন তো দেখাইলাম, এখন কোরিলেশনের আমি আপনাদের যে যে আসলে কি কি বলবো যে প্লটটা দেখাচ্ছি, স্ক্যাটার প্লট, সেটা দেখাইতে পারি। এই যে গ্রাফসে যাব, গ্রাফসে যাওয়ার পর চার্ট বিল্ডারে ক্লিক করব। চার্ট বিল্ডারে ক্লিক করলে এই যে নতুন উইন্ডো আসলো, এখানে অনেকগুলো প্লট আছে, তার মধ্যে আমি এই যে স্ক্যাটার প্লট সিলেক্ট করব। তারপর আমরা যেহেতু স্ক্যাটারের সাথে লাইন দেখতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করব। তো এটা কিভাবে সেট করব, এটাকে ধরে এখানে নিয়ে আসব, নিয়ে আসলাম। তারপর আমি কি করব, এই যে সিজিপিএটাকে আমি ওয়াই অ্যাক্সিসে রাখবো, আর সাপোজ স্টাডি আওয়ার্সটাকে রাখলাম এক্স অ্যাক্সিসে। এখন আমি যেটা করব যে এটাকে জাস্ট আমি ওকে করব। এখানে আপনি দেখতে পারবেন এই ফ্লুয়েড, হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা প্লট চলে আসছে। তো প্লটটা আসলে খুব একটা সুন্দর হয়নি, এই যে দেখাচ্ছে যে আপনার প্লাস, এই যে কোরিলেশন না, এটা আসলে কোরিলেশন না, এটা আমি আপনাকে পরে বুঝাচ্ছি। এটা কোরিলেশন না। তো চার্টটা যেহেতু আপনাদের দেখায় ফেলছি, চার্টটা কিভাবে সুন্দর করতে পারেন আপনারা, যেমন এই লাইনটা আছে, লাইনের উপর মানে আপনি চার্টের উপর যদি ডবল ক্লিক করেন এই যে চার্টের এডিটিং অপশন চলে আসবে। তো আমি লাইনের উপরে ক্লিক করলাম, লাইনের উপর ক্লিক করার পর এই যে আপনি দেখতে দেখতে পাচ্ছেন যে লিনিয়ার লাইন, এখানে অনেক ধরনের লাইন দেওয়া যায়, তার মধ্যে লিনিয়ার লাইন এটা। তারপর এখানে যেহেতু লাইন দেওয়া আছে, যেটা আমি করব এখন লাইনের কালারটা চেঞ্জ চেঞ্জ করব। লাইনের কালার দেওয়া আছে ধূসর, আমি দিলাম এই যে গাঢ়, এই 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 কালারটা দিলাম। লাইনের আহ, দেখা যাচ্ছে আমি আর কোনো না, লাইন ফার্স্ট এরটা ঠিকই আছে, ফার্স্ট এরটাই দিলাম। তারপর সেটাকে আমি অ্যাপ্লাই করলাম, এই যে দেখেন লাইনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওয়েট যদি আমি 1 এর জায়গায় 1.5 দিই তাহলে কি হবে, লাইনটা একটু গাঢ় হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এই যে লাইনটা মোটা হয়ে গেল। তারপর এই যে স্ক্যাটার গুলাকে আমরা অন্য লাইন দিতে পারি। যেমন টাইপ আমরা সাপোজ দিলাম যে এই যে স্টার আছে না, স্টারের মতো দিলাম যাতে ভালো বোঝা যায়। তারপর আমি মানে যেহেতু আমাদের ডেটা কম আমরা একটু সাইজটা বাড়ায় দিই, আর কালারটা দিলাম সাপোজ এই যে নীল কালার। ও না, এটা তো বর্ডার, ফিলও দিলাম আমরা এই গাঢ় নীল, আর বর্ডার দিলাম সাপোজ লাল। তারপর অ্যাপ্লাই করলাম, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস যে এই যে এরকম
আসলে লালের সাথে এই যে লাল লাইন, এই এটাকে যেটা আপনার কি বলা যায় যে এটা কি আছে? লাইন গুলা এখানে তো লাইন গুলা দেওয়া আছে। ও আচ্ছা হ্যাঁ। এখানে ৪ গ্রিড লাইনস, হ্যাঁ, এগুলো হলো গ্রিড লাইনস। তো এটা আমি কি করব যে উম গ্রিড লাইনস গুলো যদি আমি এখানে একটা কাজ করতে পারি, ডিলেট চাপি যদি আমি, কি ডিলেট চাপা যায় না। তাহলে এইটা সিলেক্ট করার পর জাস্ট চাই না কেন? এই গ্রিড লাইন গুলোর তো কোনো দরকার নাই। তাহলে গ্রিড লাইন গুলো যেহেতু থাকতেছে মাইনর টিক্স, ও শিট, মেজর টিক্স অনলি। যাই হোক গ্রিড লাইন গুলা ডিলেট করতে হবে আসলে, মানে আমার হয়তো বা এখন এটা খেয়াল নাই, এটা বাদ দিই আমি। তারপর এগুলা তো সবকিছু ঠিকঠাক করাই আছে, আপনি চাইলে এগুলা অ্যাক্সিস অ্যাক্সিস লাইনও ঠিক করতে পারেন। লাইনস, এটা তো লাইনস লাইনস গুলো লেভেলস এন্ড টিক্স, এই যে এখানে এইখানে যে আপনার লেভেল গুলো আছে, মানে এই যে লেভেল, এই লেভেল গুলাকেও আপনি ঠিক করতে পারেন কতটুকু রাখবেন। স্কেল দেওয়া আছে, টেক্সট স্টাইল আপনার যদি মনে হয় আপনি অন্য টেক্সট স্টাইল দিবেন সেটাও দিতে পারেন এরকম। তারপর চার্ট সাইজ, এই যে লেভেলস এন্ড টিক্স, ডিসপ্লে লেভেলস, আপনার যদি লেভেলস না থাকে আপনি এটা ডিসপ্লে নাও করতে পারেন। ডিসপ্লে অ্যাক্সিস টাইটেল, ডিসপ্লে, এটা এটা আসলে দরকার হয়। ওরিয়েন্টেশন সাপোজ আপনি অটোমেটিক থেকে আহ, কি বলে আপনার এই যে ভার্টিক্যাল দিলেন, কি বলে আপনার ডায়াগোনাল দিলেন, এটাও করতে পারবেন। গ্রিড লাইনস এর অপশন আমি তো পাচ্ছি না। আপনি গ্রিড লাইনস গুলো যদি দেই তাহলে আমি একটা কাজ করতে পারি যে মেজর টিক্স স্টাইল, আচ্ছা যাই হোক, এটা লেভেলস এন্ড টিক্স এর দরকার নাই। টেক্সট স্টাইল ভেরিয়েবলস, ঠিক আছে। এতটুকু দেখাইলাম এখন আমি আপনাদের। তারপর প্লটটা, এই যে এরকম একটা প্লট আসলো, তো এটা কিন্তু কোরিলেশন বোঝাচ্ছে, খুব হাই কোরিলেশন আছে, কারণ এই লাইনটার সাথে সবগুলা কাছাকাছি। এটা এখন গেল আপনাদের। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো রিগ্রেশন। রিগ্রেশনের জন্য আমি অ্যানালাইজে যাব, এই যে কোয়েলেটের নিচে রিগ্রেশন আছে, সেখানে আমি লিনিয়ারে যাব। লিনিয়ারে যে আমি রিগ্রেশন সাপোজ সিজিপি এর সাথে আমি ফার্স্টে, সিম্পল লিনিয়ার রিগ্রেশন কি? সিম্পল লিনিয়ার রিগ্রেশন হলো আপনার যেটাতে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। আর 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 আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যদি একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেটা হলো আপনার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো আমি সাপোজ সিজিপিএ কে ডিপেন্ডেন্ট বানাইলাম, তারপর স্টাডি আওয়ার্স কে ইন্ডিপেন্ডেন্ট বানাইলাম। তো এখানে কি হবে আপনার, এখানে কিন্তু আপনার মানে কোরিলেশন আমাদের যে আউটপুটটা দিছে সেটা থেকে একটু বেটার আউটপুট আমরা কিন্তু রিগ্রেশনে পাবো। এবং কোরিলেশন দিয়ে আমরা করতে পারি না, কোরিলেশন দিয়ে কখনো আমরা মানে কি বলা যায় যে প্রেডিকশন করতে পারি না, বাট রিগ্রেশন দিয়ে আমরা অবশ্যই প্রেডিকশন করতে পারবো। তো স্ট্যাটিস্টিক্স এর জায়গায় এস্টিমেটস রাখবো, মডেল ফিট, কনফিডেন্স ইন্টারভালটা রাখি। আর কিছু রাখলাম না। ঠিক আছে, জাস্ট আমরা ওকে চাপলাম এখন। এই যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো সিজিপিএ, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো আমাদের স্টাডি আওয়ার্স। তাহলে দেখেন এখানে কোএফিসিয়েন্টস কিন্তু, মানে কি কি হয়েছে যে আপনি দেখতে পারতেছেন যে কোএফিসিয়েন্ট হলো এখানে কিন্তু 0.956 দেখাচ্ছে। 0.956, যে জিনিসটা কিন্তু আমরা এই যে কোরিলেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে দেখেন স্টাডি আওয়ার্স আর 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 এই যে সিজিপি এর কোরিলেশন কত পাইছি? 0.956। আর এখানেও আমি পাইছি হলো 0.956। তো তার মানে লিনিয়ার রিলেশন যেহেতু, তো এইটা হলো আমাদের কোএফিসিয়েন্ট এটা। আর এই যে দেখেন এখানে কোরিলেশনের আগে এই যে এটা আছে না, এইটা হলো আপনার কনস্ট্যান্ট বা ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট আসলে এখানে নাই। আমি কি আসলে ইন্টারসেপ্টটা উজ্জ্ব রাখছি কিনা দেখি আগে একবার।
যে আমি মনে হয় নো ইন্টারসেপ্ট মডেল ফিট করছি, যার ফলে ইন্টারসেপ্ট আসেনি। দেখি স্ট্যাটিস্টিক্স মডেল ফিট, তো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স নাই, অপশনস ইন্টারসেপ্ট আসেনি আমার, প্লটস তুলে নেওয়া। আচ্ছা যাই হোক, এখানে ইন্টারসেপ্ট কেন আসেনি বিষয়টা আমি আসলে একটু ব্যাখ্যা করতেছি। তো ফার্স্টে আমি এই যে রিগ্রেশনটাই ইন্টারপ্রিটেশন করে দেখাই। আহ, আচ্ছা এখানে আমি এটা আসলে রাখি, এদিকে রাখি। তাহলে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য কি হয়, আমরা যেটা করি যে এই যে আমাদের রিগ্রেশন লাইনটা হয় হলো এরকম, y প্লাস বিটা নট প্লাস বিটা 1x। এটা এটা হলো আপনার y আই দিতে হবে, এক্স আই 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 দিতে হবে, সবগুলোর উপরে হ্যাট দিচ্ছি কারণ হলো স্যাম্পল এস্টিমেট। তো এটা গেল আমাদের এই যে আমরা লাইন আঁকি না, এই যে লাইনের হলো যে আমাদের ইকুয়েশন, লাইনের ইকুয়েশন যেটা আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন, যারা ইন্টারে হায়ার ম্যাথ করছেন তারা এটা জানেন। তারপর এইটা হলো কি, এইটা এইটা হলো আমাদের ইন্টারসেপ্ট, এই যে এই মানে এখানে যে ভ্যালুটা থাকবে সেটা হলো ইন্টারসেপ্ট, আর আর এটা হলো স্লোপ। তাহলে এখানে কি, এই যে স্লোপটা কি, এই যে মানে এই যে এখানে এইরকম, মানে কি আপনার এক্স এর ভ্যালু 1 ইউনিট বাড়াইলে কতটুকু বাড়ে, এটা হলো স্লোপ। তো এখানে কি হয়েছে যে ইন্টারসেপ্ট কি বোঝায়, যে ইন্টারসেপ্ট বোঝায় যে কেউ যদি একেবারেই পড়াশোনা না করে তার সিজিপিএ কত থাকবে, মানে দেখা যাচ্ছে সে আসলে 0 আওয়ার পড়াশোনা করে, তার সিজিপিএ যেটা থাকতে পারে। এখানে সাপোজ মনে করলেন যে 2.0 আছে এখানে, মানে কেউ যদি একেবারেই পড়াশোনা না করে তাহলে তার স্যাররা কি হয় যে করেনি করেনি থাক আমরা পাশ করে দিই, তখন তার সিজিপিএ আসবে হলো 2। এটাকে বলে হলো যে ইন্টারসেপ্ট, যখন স্টাডি আওয়ার অ্যাবসলিউটলি 0। তারপর এই যে স্লোপটা কি বোঝাচ্ছে, তো আপনি সাপোজ এখন এই যে 1 ঘন্টা পড়াশোনা করেন, এক 1 ঘন্টা থেকে বাড়ায় আপনি 2 ঘন্টা পড়াশোনা করলেন, তাহলে আপনার গড়ে যেটা বাড়তে পারে, যে গড়ে আপনার সিজিপিএ যতটুকু বাড়বে সেটা হলো আপনার এই যে যা মানে যেটাকে আমরা বিটা 1 বলতেছি স্লোপ, বা এটা আপনার রিগ্রেশন কোএফিসিয়েন্ট বলা যায়। তো এটার ভ্যালু কিন্তু আমরা পাইছি 0.956, 0.956। মানে এখানে যদি কারো মনে করেন যে ওই যে ওই মানে কেউ মানে 1 ঘন্টা পড়াশোনা করে যদি কারো যদি আসতো 2.5 আছে সিজিপিএ, সেগুলো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পড়াশোনা করলো, তাহলে কি হবে 2.5 যোগ 0.956, তাহলে কত হয়, তাহলে আপনার হবে হবে হলো 3.4 সামথিং এরকম। তো এই যে একটা যে মানে বৃদ্ধি হচ্ছে, গড়ে কতটুকু বাড়তেছে সেটাই হলো বিটা 1। এটাই হলো রিগ্রেশন অ্যাকচুয়ালি, যে এটা আপনার এই যে ইন্টারসেপ্টটা বোঝায় হলো যখন এক্স এর মান 0 তখন আসলে ওয়াই এর মান কত থাকে, আর বিটা 1টা বোঝায় যে ওয়াই এর মান যদি 1 ইউনিট নাকি বলে এক্স এর মান যদি 1 ইউনিট বাড়ায় তাহলে ওয়াই এর মান কতটুকু বাড়বে, এইটাই। তো এখানে যদি আপনি এক্স এর যে কোনো ভ্যালু বসান, যেহেতু আপনার কাছে বিটা 0 আর বিটা 1 এর ভ্যালু আছে, তাহলে আপনি এক্স এর যে কোনো ভ্যালু বসাইলে কিন্তু ওয়াই এর একটা ভ্যালু পাবেন, সেটাকে বলা হয় হলো প্রেডিকশন। তো তো প্রেডিকশনটা কতটুকু অ্যাকুরেট হয় সেইটা জেনারেট করার জন্য কিন্তু আর স্কোয়ার ভ্যালু আছে। আর স্কোয়ার ভ্যালু যত 1-এর কাছাকাছি হবে তত মনে করেন যে মডেল ফিটটা আর আসলে বেটার, ততই আপনার প্রেডিকশনটা অ্যাকসেপ্টেবল হয়। আর
আর এটা যদি যত শূন্যের কাছাকাছি হবে তত এটা কি বলা যায় যে মানে আপনার তত দুর্বল। শূন্যের কাছাকাছি হলে দুর্বল, একের কাছাকাছি যত যাবে এটা ততই শক্তিশালী হওয়া হবে। তো এখানে আপনাদের এই বিষয়টা বুঝাই দিই যে এখানে কোনো ইন্টারসেপ্ট কিন্তু আসেনি। কারণটা কি আমি বলি এখানে। এই যে এই যে দেখেন লাইনটা আপনার এই যে যখন মনে করেন যে এক্স এর মান 0 তখন দেখেন এই যে 2.5 এ কিন্তু এটা 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 মনে করেন যে আরো নিচে যাচ্ছে। যার ফলে সে কি করছে যে আপনার স্টাডি আওয়ার 0 হয়ে যাচ্ছে কিন্তু তার আসলে এই লাইনের সাথে মিলিত হইতে পারেনি। সেজন্য এখানে কোনো নো ইন্টারসেপ্ট মডেল দিছে। তবে এটা আমরা 0 ধরতে পারি কিন্তু না ধরাটাই বেটার হবে। তো এটাই হলো বিষয়। আর এখানে যেটা হলো আপনার যে টি ভ্যালু দেওয়া আছে, এটা টি স্ট্যাটিস্টিক, টি এর ভ্যালু আপনাদের না দেখলেও চলবে। এখানে জাস্ট আপনারা এই যে কি বলা যায় সিগমাটা দেখতে পারেন। এই যে দেখতে পারেন 0.00 দেওয়া আছে। 0.00 দেওয়া আছে মানে এটা হলো আপনার হাইলি সিগনিফিক্যান্ট এরকম। তো এখানে আপনি যেটা দেখতে পারবেন যে এখানে কিন্তু দুইটা কোএফিসিয়েন্ট আছে, স্ট্যান্ডার্ড কোএফিসিয়েন্ট আর একটা হলো আনস্ট্যান্ডার্ড কোএফিসিয়েন্ট। তো আনস্ট্যান্ডার্ড কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আপনাদের কি যেটা আমি বলবো, আচ্ছা ফার্স্টে আমি আর আর স্কোয়ারটা দেখাই। আর স্কোয়ার এখানে আপনি যদি মডেলে দেখেন তাহলে দেখবেন যে 0.914, এখানেও 0.914। দেখেন একের অনেক কাছাকাছি, তার মানে এটা অনেক ভালো প্রেডিকশন দিচ্ছে, মডেলটা যথেষ্ট শক্তিশালী। তারপর এখানে আমি যেটা বলতে চাইলাম যে আমাদের আনস্ট্যান্ডার্ডাইজড কোএফিসিয়েন্ট আর স্ট্যান্ডার্ডাইজড কোএফিসিয়েন্ট। তো স্ট্যান্ডার্ডাইজড কোএফিসিয়েন্টের ক্ষেত্রে দেখেন আপনার ইন্টারসেপ্ট নাই, কিন্তু আন আনস্ট্যান্ডার্ডাইজড এর ক্ষেত্রে কিন্তু ইন্টারসেপ্ট আছে। তার মানে আমি যদি এটা শুধুমাত্র আনস্ট্যান্ডার্ডাইজডটা ব্যবহার করি তাহলে আমার এইটা আর লিখতে হবে না। শুধুমাত্র বিটার মান আমরা লিখে দিব, বিটা 1 এর সাথে গুণ করে দিব, ভ্যালু চলে আসবে। কিন্তু যখন আমরা কি বলে মানে কি বললাম এটা স্ট্যান্ডার্ডাইজ কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আমি শুধু এই কি বলে বিটা 1 বা স্লোপ মানে স্লোপটা লিখলেই হবে। কিন্তু আপনি যদি আনস্ট্যান্ডার্ডাইজ ব্যবহার করেন তখন কিন্তু আপনাকে বিটা নট আর বিটা 1 দুইটাই লিখতে হবে। বিটা নন বিটা 1 এক্স আই। তাহলে এখানে কত আছে? এখানে আপনি দেখতে পারবেন যে 2.499 আর 0.336। তার মানে বলতেছে এই যে বিটা জিরোর ভ্যালু হলো 2.49 আর পয়েন্ট কি বললো 0.336। তাহলে কিরকম হলো বিষয়টা যে আপনার এখন কিন্তু আপনার বিষয়টা বলতেছে যে যখন এক্স এর মান 0 তখন আসলে মানে কেউ যদি একেবারে পড়াশোনা না করে তার তার সিজিপিএ 2.449। আর সে যত ঘন্টা পড়াশোনা বাড়াতে থাকবে প্রতি ইউনিটে এটা কি বলে বাড়তে থাকবে হলো 0.336। মানে আপনার যদি প্রতি 1 ঘন্টা বাড়াইলে তার পড়াশোনা কি বলে তার 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 যে সিজিপিএ গড়ে বাড়বে 0.336। তাহলে আপনাদের দুইটা জিনিস আমি দেখাই দিলাম, একটা হলো নন ইন্টারসেপ্ট মডেল, একটা হলো ইন্টারসেপ্ট সহ মডেল। তো এই যে প্রথমে যে কোএফিসিয়েন্টটা আছে এইটাই সবসময় ব্যবহার করাটা মানে উচিত। কেন উচিত? এই যে পরে মাল্টিপল কোরিলেশন করলে আপনি বুঝতে পারবেন। যেমন এত যে এটা তো আমরা একটা দেখে করাইলাম, এখন আমরা আ- আর একটা দেখে করাই যে অ্যানালাইজ, রিগ্রেশন, লিনিয়ার। এখানে আমাদের স্লিপিং আওয়ার্সটাও আমরা নিয়ে আসলাম। এখন আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হবে। আমরা ওকে করলাম। এই যে আপনি এখন দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনি যদি নো ইন্টারসেপ্ট মডেল করেন তাহলে কোএফিসিয়েন্ট এই দুইটা, আর ইন্টারসেপ্ট মডেলের কোএফিসিয়েন্ট এই দুইটা। তাহলে থাকলো হলো যে আপনার 0.30445, এটা হলো আপনার ইন্টারসেপ্ট দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন দুইটা ভেরিয়েবল তো আপনি একসাথে এখানে রাখতে পারবেন না, যেহেতু
আমাদের 2D। তো এখানে আসলে জিনিসটা বোঝাবে হলো এভাবে যে আমরা আপনারা এখান থেকে এটা ইন্টারপ্রিট করতে পারবেন যে কনস্ট্যান্ট, এটা হলো আপনার ইন্টারসেপ্ট। মানে আপনি এটা ধরতে পারেন যে যখন স্লিপিং আওয়ার্সও জিরো আবার স্টাডি আওয়ার্সও জিরো, দুইটার ক্ষেত্রে সিজিপি এখানে এসে মানে আমরা পাচ্ছি 3.045। তো এটা বাদ দিলাম, মানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ইন্টারসেপ্ট খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ইন্টারসেপ্ট গুরুত্বপূর্ণ হলো সিম্পল লিনিয়ার রিগ্রেশন যেখানে আমাদের একটা ভেরিয়েবল আছে। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে কোনটা গুরুত্বপূর্ণ, যে আমাদের এই যে প্রতিটা মানে ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট। তো এটা আমরা কিভাবে লিখে থাকি সাধারণত এটা আমরা ওই যে লিখি হলো ওই একইভাবে ওয়াই আই ইকুয়ালস টু বিটা নটটা হলো আমাদের ইন্টারসেপ্ট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু। না, এটা বিটা টু। তার মানে এই এক্স ওয়ানটা হলো আমাদের স্টাডি আওয়ার আর এক্স টুটা হলো স্লিপিং আওয়ার। তাহলে বিটা ওয়ানটা হলো স্টাডি আওয়ার্স এর কোএফিসিয়েন্ট আর বিটা টুটা হলো স্লিপিং আওয়ার্স এর কোএফিসিয়েন্ট। তাহলে কি কি আছে, তাহলে স্টাডি আওয়ার্স এর কোএফিসিয়েন্ট 0.264 আর স্লিপিং আওয়ার্স এর কোএফিসিয়েন্ট -0.059। তাহলে এখানে আপনি তো বলতেই পারতেছেন যে স্টাডি আওয়ার যদি এক ঘন্টা বাড়ায় দেয় তাহলে 0.264 বাড়তেছে আমাদের সিজিপিএ, মানে গড়ে 0.264 বাড়তেছে। তার মানে কেউ একজন আহ, যদি এক ঘন্টা বাড়ায় দেয় তাহলে সে এক্সপেক্ট করতে পারে যে তার সিজিপিএ 0.264 বাড়বে। আবার কেউ একজন যদি স্লিপিং আওয়ার 1 ঘন্টা কমায় দেয় তাহলে সে এক্সপেক্ট করতে পারবে যে তার সিজিপিএ 0.059 কমে যাবে। ওই জন্য এখানে মাইনাস আছে। তারপর আপনি এখানে একটা জিনিস দেখতে পারবেন এখন যে আপনার এই মডেলটার ক্ষেত্রে কিন্তু আচ্ছা সিগনিফিক্যান্ট ভ্যালু এরকম দিল কেন? সিগনিফিক্যান্ট ভ্যালু তো এটা দেওয়ার কথা না, এটা কি ওয়ান টেল দিছে? দেখি আমরা স্ট্যাটিস্টিক্স, আমি যদি দেখি মডেল ফিট covariance risk partial coordinated diagnostic solutions। আর এগুলো কি বললাম, তো যাই হোক আমাদের যেটা আসলে বলতেছি যে আপনি এখানে দেখতে পারবেন একটা জিনিস যে 0.154 আর 0.669। তার মানে আমাদের যেটা বোঝাচ্ছে এখানে যে এই দুইটার একসাথে যখন আমরা কোরিলেশন করতেছি তখন এই এই দুইটা ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট দিছে এগুলা আসলে সিগনিফিক্যান্ট না, মানে আমরা এগুলাকে সিগনিফিক্যান্ট নাও ধরতে পারি। তার মানে বোঝাচ্ছে যে দুইটা একসাথে যে আমাদের সিজিপিএ কে ইম্প্যাক্ট করতেছে এটা আসলে ইনসিগনিফিক্যান্ট বোঝাচ্ছে, সিগনিফিক্যান্ট না। কেন বোঝাচ্ছে ইনসিগনিফিক্যান্ট? কারণ কারণ হলো আপনি যখন একটা ভেরিয়েবলের সাহায্যে লিনিয়ার ইকুয়েশন করছেন তখন তখন এটা লিনিয়ারলি সিগনিফিক্যান্ট হয়েছে, বাট দুইটা একসাথে লিনিয়ার ইফেক্ট রাখতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরো প্রসেস আছে, যেরকম আমরা যেটা করি যে এটা আমরা বাদ দিয়ে দিয়ে আমরা যদি রিগ্রেশনে যে এখন যদি আমরা এই যে কার্ভ এস্টিমেশনে যাই, এরকম কার্ভ এস্টিমেশনেও আমরা করতে পারি। তো এখানে কার্ভ এস্টিমেশনে জাস্ট একটাই দেওয়া আছে, অ্যানালাইজে যে আমরা রিগ্রেশনে যদি এই যে পলিনোমিয়াল কোথায়, কার্ভ এস্টিমেশন পার্শিয়াল লিস্ট স্কয়ার। কার্ভ এস্টিমেশনে অবশ্য একটাই ভেরিয়েবল দেওয়া থাকে। আহ, উম, আমরা যদি সিজিপি কে ইন্ডিপেন্ডেন্ট রাখি আর স্লিপিং আওয়ার্স, তো যাই হোক এটা এখন বাদ দিই আমি। তো আমরা 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 যদি এটার রিলেশনের ক্ষেত্রে কি করতে পারি এখন, আর গ্রাফ একটা আনতে পারি চার্ট চার্ট বিল্ডার থেকে, স্ক্যাটার প্লট, 3D স্ক্যাটার প্লট নিয়ে আসলাম। এখানে আমি ওয়াই অ্যাক্সিস, সেটা এটা কেন 3D স্ক্যাটার প্লট যদি আমরা দেখতে চাই, জেড অ্যাক্সিসে রাখবো আমরা কি স্লিপিং আওয়ার্স। এখন যদি আমরা ওকে করি
তাহলে দেখতে পারবেন যে এখানে আসলে লিনিয়ারিটি হয়তো বা খুব একটা অ্যাসিউম করতেছে না। দেখেন এখানে এখানে কিন্তু তিনটা ভেরিয়েবল আছে। তো এসপিএসএস এ কিন্তু আপনারা অনেক সুন্দর আসলে প্লটিং করতে পারেন। তো এখানে আসলে কি কারণে ভ্যালুটা ইনসিগনিফিক্যান্ট দেখাইলো? আমার কাছে ডেটা দেখে আমার যেটা মনে হচ্ছে যেটা সিগনিফিক্যান্ট হওয়া উচিত, বাট এটা ইনসিগনিফিক্যান্ট দেখাচ্ছে। মানে ভেরিয়েবল গুলার আলাদা আলাদা ইফেক্ট আমরা ইনসিগনিফিক্যান্ট দেখতেছি। তার মানে এটা একটা জিনিস বোঝাচ্ছে যে এই যে ও আচ্ছা হ্যাঁ, ইয়েস, আমি বুঝতে পারছি, আমি আসলে বিষয়টা ভুলে গেছিলাম যে আপনার রিগ্রেশনের ক্ষেত্রে একটা অ্যাজাম্পশন আছে যে আপনি যখন দুইটা ভেরিয়েবল মনে করেন যে দুইটা ভেরিয়েবল যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ব্যবহার করবেন, তো সেই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন থাকা যাবে না, মানে কোরিলেশনটা কম হইতে হবে, শূন্যের কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি জিরো কাছাকাছি হইতে হবে। এইটা যদি খুব হাই হয় তাহলে আপনার রেজাল্টে সমস্যা হবে, যেটাকে মাল্টিপোলারিটি প্রবলেম বলে। তার মানে স্টাডি আওয়ার্স আর স্লিপিং আওয়ার্স এর মধ্যে কোরিলেশন থাকা যাবে না। কিন্তু আমরা একটা জিনিস দেখি, যখন আমরা কোরিলেশন অ্যানালাইসিস করছি তখন দেখেন স্টাডি আওয়ার্স আর স্লিপিং আওয়ার্স এর মধ্যে অনেক স্ট্রং কোরিলেশন আছে। -0.973, এটা একটা স্ট্রং কোরিলেশন। এই জন্য আমাদের মডেল কিন্তু জাস্টিফাইড, মডেলটা ভালো প্রেডিকশন করতে পারবে, কিন্তু আমাদের ভেরিয়েবল গুলা ইনসিগনিফিক্যান্ট দেখাচ্ছে। তো এখানেই মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেম হচ্ছে। তো আমাদের মডেল জাস্টিফাই কিনা সেটা আমরা কিভাবে দেখতে পারি? মডেল জাস্টিফাই কিনা আমরা দেখতে পারতেছি হলো এই যে দেখেন অ্যানোভা টেবিলটার মাধ্যমে। অ্যানোভা টেবিলে এই যে লাস্টে যদি দেখেন যে এই যে এটা 0.000, মানে 0.05 এর থেকে ছোট, তার মানে আমাদের মডেলটা সিগনিফিক্যান্ট। আর এখানে যদি আপনি দেখতে পারেন যে এই যে এখানেও দেখতে পাচ্ছেন 0.000, 0.05 এর থেকে ছোট, তার মানে মডেলটা সিগনিফিক্যান্ট। তার মানে আমরা এই মডেল দিয়ে প্রেডিকশন করলে সেটা ভালো হবে, মানে প্রেডিকশনটা জাস্টিফাই হওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পয়েন্ট গুলো যদি আমি একটু মানে স্পষ্ট করে দিই, টাইপ তো এটা যা আছে থাক, টাইপ যা আছে থাক, কিন্তু ফিলটা আমি করে দিলাম ঘন কালো ফিল করে দিই, আর বর্ডার করে দিই না, থাক বর্ডারও কালো করে দিই, ওকে করি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু লিনিয়ার রিলেশন আছে, সিজিপিএ লিনিয়ারলি বাড়তেছে দুইটার সাথে। তার মানে এই দুইটার মধ্যে লিনিয়ার রিলেশন আছে, বাট তারা মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে স্ট্রং কোরিলেশন থাকা এগুলো ইনসিগনিফিক্যান্ট দেখাচ্ছে, কিন্তু আমাদের মডেলের প্রেডিকশন ভালো আসবে। তো এইটা গেল আমাদের রিগ্রেশনের যে কয়টা, মানে দুইটা টাইপ, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আর সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখাইলাম। তারপর আপনারা কি অ্যানোভা দেখতে চাচ্ছেন এরপর আলো? কারণ আসলে অনেক বেশি আলোচনা হয়েছে। আপনারা যদি অ্যানোভা দেখতে চান তাহলে বলেন, আর যদি না চান তাহলে আমি রেখে দিব। হুম, আচ্ছা, ঠিক আছে, যেহেতু কেউ রেসপন্স করতেছেন না, আমি অ্যানোভা দেখাইতে পারি। অ্যানোভাটা আমরা এই এই এইভাবে দেখাইতে পারি। সাপোজ আমরা এখানে দিলাম যে তার রেসিডেন্ট টাইপ, রেসিডেন্সিয়াল এরিয়া, এটা হবে হলো আপনার, ও আচ্ছা, রেসিডেন্সিয়াল এরিয়া দিলাম। এখানে ভ্যালুটা আমরা, আচ্ছা নিউমেরিক থাক আপাতত, আমরা এখানে দিব নমিনাল স্কেল, আর ভ্যালুতে দিব 1, 0 হলো রুরাল, 1 হলো সেমি আরবান, সেমি আরবান, এবং
টু হলো আর হলো, এটা আমরা ওকে করলাম। তারপর আমরা এখানে কি করতে পারি, আমরা এখন জাস্ট দিতে পারি হলো ফার্স্টটার ক্ষেত্রে সাপোজ দিলাম ওয়ান, তারপর একটার ক্ষেত্রে দিলাম জিরো, তারপর একটা টু, তারপর একটা ওয়ান, তারপর একটা টু, তারপর একটা টু, তারপর একটা ওয়ান, তারপর একটা জিরো, জিরো, তারপর একটা টু। তাহলে এই কয়টা হলো আমাদের হলো যে মানে নমিনাল একটা ডেটা আমরা দিলাম। গেল। এটা দেখতে পারবেন, এটা চেঞ্জ করা যাবে। আমি এটাকে ডেসিমেলটা জিরো করে দিই, কোনো দরকার নাই। তাহলে এখন আমাদের অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা কি বলবে? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা কি কাজ করবে, যে আমাদের সিজিপি এটা এই যে তিনটা বিষয়, যে তিনটা জায়গার মধ্যে কতটুকু আসলে মানে কি বলা যায়, যে মানে এই তিনটা জায়গার মধ্যে কতটুকু সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, যে এগুলা কিভাবে ডিফার করতেছে, কিভাবে ভেরিয়েন্স ক্রিয়েট করতেছে সেটা দেখাবে। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা এটা অ্যানালাইজে যাব, যাওয়ার পর অ্যানালাইজে যাওয়ার পর এখানে যে জেনারেল লিনিয়ার মডেল এইটাতে ঢুকতে পারি, বা ওয়ান ওয়ে অ্যানোভা, এটা কম্পেয়ার মিনসে ওয়ান ওয়ে অ্যানোভা করা যায়। তো আমরা যেহেতু এটা একটা মানে প্রথমে আমরা যেটা বেসিক আসলে ওয়ান ওয়ে অ্যানোভাটা করবো, কম্পেয়ার মিনে যাই, এই যে ওয়ান ওয়ে অ্যানোভা এটাতে রাখলাম। ডিপেন্ডেন্ট লিস্টে আমরা দিব হলো সিজিপিএ, আর ফ্যাক্টর হলো রেসিডেন্সিয়াল এরিয়া। তো এটা দেওয়ার পর আমরা কন্ট্রাস্ট, আচ্ছা এসব কিছু না দিই, জাস্ট আমরা ওকে চাপি। ওকে দিলে কিন্তু এই যে অ্যানোভা টেবিলটা কিন্তু চলে আসলো। তার মানে এখানে আপনার দেখাবে যে বিটুইন গ্রুপস, উইথাউট গ্রুপস, মানে হলো যে বিটুইন গ্রুপসে আমাদের যে ভেরিয়েন্সটা যে ডিফার করতেছে। আচ্ছা আপনাদের এটা আমি বোঝাই এভাবে, যে এটার ইন্টারপ্রিটেশন আসলে শুধুমাত্র এই যে সিগনিফিক্যান্টটা দিয়েই হয়। এট- এটা হলো আমাদের আসলে কি 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 বলা যায়, যে মানে অ্যানোভা টেবিলের মেইন জিনিস যে এই সিগনিফিক্যান্টটা। তো এই যে মিন স্কোয়ার, এইটা হলো ভেরিয়েন্স। তার মানে বিষয়টা হলো এরকম যে আপনার যে আপনার যে সিজিপি এর ভ্যালু গুলা আছে, এইটা তো একটা আর কি মেইন আছে, মেইন অফ সিজিপিএ। তারপর আবার কি আছে, আপনার যাদের বাসা শহরে তাদের একটা মেইন আছে, মানে মেইন সিজিপি আছে। তারপর যাদের বাসা হলো সেমি আরবান এরিয়ায় তাদের একটা আছে মেইন সিজিপি। আবার যারা রুরাল তাদের একটা কি আছে, যে মেইন সিজিপি আছে। তাহলে এখন যেটা দেখাবে যে আমাদের এই যে এইটা থেকে এইটা বাদ দেওয়া দেওয়া হলো, এটা থেকে এটা বাদ দেওয়া হলো, এটা থেকে এটা। তার মানে এই যে পার্থক্য, যে মিউ ওয়ান এবং আমাদের যেটা সেন্ট্রাল মিন, সেটার সাথে পার্থক্যটা কি? সেটার সাথে পার্থক্যটা হলো আপনার ওই যে আরবান এরিয়ার ইফেক্ট। আসলে এক্সপেরিমেন্টাল ডিজাইন তো সেভাবে বোঝালে আসলে ভালো হইতো, কিন্তু আপনাদের আমি একটা বেসিক ধারণা দিয়ে দিই, যে এই ডিস্টেন্সটা হলো যে আরবান এরিয়া কতটুকু ভেরিয়েন্স ক্রিয়েট করতেছে। মিউ টু থেকে আমাদের সেন্ট্রাল মিনের পার্থক্য, এটা হলো সেমি আরবান এরিয়ার জন্য, আর রুরাল এরিয়ার জন্য মিউ থ্রি থেকে মিউ এর পার্থক্য। তাহলে এই যে পার্থক্য গুলা ক্রিয়েট হচ্ছে, এই পার্থক্য গুলার মধ্যে যে ভেরিয়েন্স আছে সেই ভেরিয়েন্সটা হলো এই যে আপনার 0.84। এই ভেরিয়েন্সটা কি মানে সিগনিফিক্যান্ট কিনা সেটা দিয়ে কি বোঝা যায়, যে আমি দেখাইলাম যে এখানে এটা সিগনিফিক্যান্ট, কারণ 0.001, যেটা 0.05 এর থেকে ছোট, 0.01 এর থেকেও ছোট। তার মানে এটা হলো সিগনিফিক্যান্ট। তার মানে আমাদের এইটা কি বলতেছে, এইটা বলতেছে যে কারো সিজিপিএ কম বা বেশি যে হচ্ছে, এটা মানে তার যে রেসিডেন্সিয়াল এরিয়ার উপরে নির্ভর করতেছে। কিভাবে নির্ভর করতেছে? যারা দেখেন শহরে আছে তাদের তাদের সিজিপিএ বেশি, আর আরবান এরিয়া, তারপর সেমি আরবানে যারা তাদেরটা তার চেয়ে একটু কম,
আর যারা রুরাল তাদের সিজিপিএ খারাপ। তার মানে যারা গ্রামে থাকে তাদের রেজাল্ট একটু খারাপ হচ্ছে। এটাই আসলে সিগনিফিক্যান্টটা বোঝাচ্ছে। এই যে সিগনিফিক্যান্টলি ডিফারেন্স আছে। তো এটা তো গেল। এখন কার সাথে কার কতটুকু ডিফারেন্স সেটা বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয় হলো কম্পেয়ার মিনসে যাবেন, ওয়ান ওয়ে অ্যানোভা দেওয়াই আছে। এই যে পোস্ট হক টেস্ট। পোস্ট হক টেস্টে সাপোজ আমি এলএসডি শুধু একটাই ব্যবহার করতেছি। এলএসডি দিয়ে আমি এটা করলাম, এটা টেস্ট করে ফেললাম। তাহলে এখন কিন্তু আপনাদের কিন্তু এটা সুন্দরভাবে দেখাবে। যে আপনারা দেখতে পারবেন এই যে কার সাথে কার কতটুকু পার্থক্য। এই যে রুরালের সাথে সেমি আরবান এই দুইটার কি পার্থক্য আছে সিগনিফিক্যান্স মানে সিগনিফিক্যান্ট 0.008 0.008 এটা কি বলতেছে যে সিগনিফিক্যান্স অ্যাট দা কি বলে মানে দ্য মিন ডিফারেন্স ইজ সিগনিফিক্যান্ট। আচ্ছা এটা পয়েন্ট মানে 1%-এও এটা আসলে সিগনিফিক্যান্ট হবে, কিন্তু যেহেতু আমি এখানে 5% সিলেক্ট করে রাখছি ওই জন্য এটা দেখেনি। কম্পেয়ার মিনস ওয়ান পোস্ট হক সিগনিফিক্যান্স লেভেল যদি 0.05 হচ্ছে 0.1 দেই তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই যে এখন দেখেন এখন দেখাবে কিন্তু যে এই স্টার মানে হলো পয়েন্ট কি বলে 0.01 লেভেল সেটা দেখাচ্ছে। তো এখানে কি বোঝাচ্ছে যে আপনারা দেখতে পারবেন যে সেমি আরবান এবং রুরালের মধ্যে যে ডিস্টেন্স আছে সেটা সিগনিফিক্যান্ট, এবং রুরালে এবং আরবানের মধ্যে যে আসলে ডিস্টেন্স আছে সেটাও সিগনিফিক্যান্ট 0.000। কিন্তু আপনি যে সেমি আরবান আর আরবান দেখেন এই যে এটা সেমি আরবান এবং আরবান এদের মধ্যে যে মেন ডিফারেন্সটা আছে সেটা সিগনিফিক্যান্স হলো 0.014। তার মানে এটা কিন্তু সিগনিফিক্যান্ট না বলতেছে। দেখেন স্টার নাই এটার সাথে, তো এটা কিন্তু সিগনিফিক্যান্ট না বলতেছে। তার মানে আমাদের যে পার্থক্যগুলো আমরা করতে পারলাম যে রুরালের সাথে মানে গ্রামে যারা থাকে তাদের সাথে শহরে এবং মফস্বল শহরে যারা থাকে তাদের একটা সিগনিফিক্যান্ট রেজাল্টের পার্থক্য আছে। কিন্তু যারা শহরে থাকে এবং যারা মফস্বল শহরে থাকে তাদের রেজাল্ট মোটামুটি একই, এটাতে খুব একটা বেশি ডিফারেন্স নাই। এরকম একটা রেজাল্ট কিন্তু আমরা দিতে পারতেছি এখন। তো এটাই আসলে আপনাদেরকে বোঝানোর ছিল, এটা বুঝাই দিলাম। তো এতটুকুই আমাদের ওয়ান ওয়ে অ্যানোভা পর্যন্ত থাকলো। আপনারা এখন আমাকে যদি চান, হ্যাঁ, আপনাদের কোনো বক্তব্য দিতে পারেন আমাকে। আমি আসলে অনেক বেশি আজকে দেখায় ফেলছি। হ্যালো, আপনার কাছে ক্লাসটা কেমন লাগলো? হ্যালো, কেউ কি আছেন? হ্যালো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।